হ্যালো। তোমাদের মিস আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমিও আলহামদুলিল্লাহ। তোমাদের লাস্ট এক্সামের নাম্বার হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তোমরা একটু স্কুলেতে চেক করে নিবে। আর হাম্মাদ, তুমি এক্সাম দাও না কেন? কোন বিষয়ে মিস? গতকালকে আমি সরি, গত ক্লাসে আমি একটা এক্সাম নিয়েছিলাম তোমাদের আগের চ্যাপ্টারের উপর, সেটা তুমি দাওনি, বাকিরা তো দিয়েছে, বাকি 3 জন। মিস আমি তো পাইনি। আচ্ছা, আমি ক্লাসেই দিয়েছিলাম। তুমি বলেছিলে যে তোমার স্কুলেতে কোনো অ্যাকাউন্ট নেই, সেটা তুমি চেক করে নিবে, কজ নেক্সট চ্যাপ্টার মিস না। ঠিক আছে? জি। ওকে, তাহলে চলো আজকে আমরা আমাদের পড়া শুরু করি। সেটা ছিল আজকে আমাদের 7.4 থেকে অপ্রত্যাবর্তী পরিবর্তন। আচ্ছা, এর আগে আমাকে হাম্মাদ বলো যে প্রত্যাবর্তী পরিবর্তন কি ছিল? জানি না মিস। আচ্ছা, এটা কিন্তু গত ক্লাসের পড়া ছিল, তাহলে তুমি বইটা দেখো এবং আমাকে বলো প্রত্যাবর্তী পরিবর্তন কাকে বলে। পেজ হচ্ছে 67। আম্মা, তুমি কি প্রত্যাবর্তী পরিবর্তন এই টপিকটা বের করতে পেরেছো? তোমাদের বই 67 পেজ। না মিস, এখানে তো নাই। থাকবে না কেন? সবার বইয়ের কত? আচ্ছা, জুয়াইরিয়া, প্রত্যাবর্তী পরিবর্তন কি 67 পেজে ছিল? আমার এখানে 67-তে দেখাচ্ছে। জি মিস, 67 পেজের তো ছিল। তাহলে হাম্মা তোমার নাই কেন? বাকি সবার আছে। এভাবে কিন্তু টাইম ওয়েস্ট করা যাবে না। দেখো বাকিরা কিন্তু যেমন আমাকে সুভা, জুয়াইরিয়া এবং জিমি, 3জনে কিন্তু আমাকে রেগুলারলি খুব ভালো মতো পড়া দেয়। যেটা করতে বলি সেটা করে আনে। শুধু একমাত্র হচ্ছে তুমি, যেটা আমি করতে বলি সেটা তুমি একটু খুঁজে পাও না বা দেরি করো। তুমি কিন্তু আমাদের ক্লাস টাইমটা একটু শর্ট হয়ে যায়। যে পড়াটা আমাদের একদিনে শেষ হতো সেটা 2 দিন লাগে। ঠিক আছে? তোমাকে একটু রেগুলার হতে হবে হাম্মা। এখন বলো, এখনো কি পেয়েছো নাকি এখনো খুঁজতেছো প্রত্যাবর্তী পরিবর্তন? এটা এখন পেয়েছে রে ভাইয়া। আমার মিস, আমার বিজ্ঞান বইয়ে এগুলো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নতুন যেটা আছে, যেটা তোমাদের সিলেবাসে, সেটা তোমাকে নিতে হবে। কারণ দেখো সবার বই আছে, এমন না যে আমি অন্য কোনো বই থেকে পড়াচ্ছি, এটা তোমাদের বোর্ড বই। সেখান থেকেই তো তোমাকে পড়তে হবে, তাই না? তাহলে তুমি কোন বই থেকে পড়ছো এতদিন? না মিস, বইটা আছে কিন্তু বইয়ের মধ্যে পড়াগুলো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যে বই ঠিকঠাক পেজ আছে সেই বইটা তোমাকে জোগাড় করতে হবে। তাহলে চলো আজকে আমরা শুরু করি। আচ্ছা, আমাকে কে বলবে এখন বাকিদের মধ্যে প্রত্যাবর্তী পরিবর্তন কি ছিল? মিস আমি বলি, হ্যাঁ বলো। যে পরিবর্তন স্থায়ী নয় এবং পরিবর্তিত বস্তুকে তার ধর্ম ঠিক রেখে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাকে প্রত্যাবর্তী পরিবর্তন বলে। ভেরি গুড। তাহলে আহ আমাকে বলো, তাহলে আরেকজন বলো যে এটার উদাহরণ কি কি হতে পারে। গলন, স্ফুটন, বাষ্পীভবন, ঘনীভবন। ভেরি গুড। তাহলে চলো আজকে আমাদের পড়া ছিল অপ্রত্যাবর্তী পরিবর্তন থেকে। এখান থেকে আমরা শুরু করি। দেখো, এটা না পড়ে আমরা বুঝতে পারছি যে যেই পদার্থকে আর আগের অবস্থায় ফিরে আনা সম্ভব না, সেটাই হচ্ছে অপ্রত্যাবর্তী পরিবর্তন। তাহলে তোমরা আম, আমাদের ডেইলি লাইফ থেকে একটা উদাহরণ কে দিবে আমাকে বলো তো, একটু ভেবে বলো। কোনটা মিস? অপ্রত্যাবর্তী পরিবর্তনের, যেটা একবার চেঞ্জ হয়ে গেছে আবার আগের অবস্থায় ফিরে আনা সম্ভব না। কাঁচা ডিম সিদ্ধ করা হলে। ভেরি গুড, এটা খুবই সুন্দর একটা উদাহরণ। এই যে এখানে এটাই দেয়া আছে যে একটা কাঁচা ডিম সিদ্ধ করা হলে সেটা আবার আগের মতো কাঁচা অবস্থায় ফিরে আনা সম্ভব না। মিস, কোনো কাগজকে পুড়িয়ে ফেলা হলেও তো আর ফিরে আনা সম্ভব না। ভেরি গুড, তোমারটাও খুব সুন্দর হয়েছে। আবার আরেকটা হতে পারে রাবার ব্যান্ডকে টেনে একদম যদি খুব লম্বা করে ফেলি তাহলে সেটা সম্ভব। মিস হচ্ছে কোনো জিনিসকে গুঁড়া করা হলে বা গুঁড়া করা হলে তো সেটা আর পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, যেমন ওই যে ডিমের খোসার একটা পরীক্ষা ছিল, ওটাকে যদি গুঁড়া করি তাহলে আবার ডিমের খোসায় পরিণত করা সম্ভব না। তাহলে ভেরি তারপর গুড। কোনো খাবার রান্না করলে।
হ্যাঁ, এটাও খুবই ভালো অ্যান্সার। খুব আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা সুন্দর সুন্দর অ্যান্সার দিলে। তাহলে এরপরে আমরা দেখি কি বলেছে, যে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে প্রত্যাবর্তী পরিবর্তনগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। আচ্ছা, ভৌত পরিবর্তন কি ছিল? যে পরিবর্তনে শুধু গঠনগত পরিবর্তন হয় এবং গঠনগত পরিবর্তন হয় এবং আকার আকৃতি গঠনগত পরিবর্তন হয় না এবং আকার আকৃতি পরিবর্তন হয়, তাকে হচ্ছে ভৌত পরিবর্তন বলে। ভৌত পরিবর্তন বলে। ভেরি গুড। তাহলে বলেছে যে কিন্তু সকল ভৌত পরিবর্তন আচ্ছা, সকল ভৌত পরিবর্তন কিন্তু প্রত্যাবর্তী নয়। এটার মানে হচ্ছে যে প্রত্যাবর্তী পরিবর্তন মেনলি কি হতে পারে? প্রত্যাবর্তী পরিবর্তন এই যে যেটা আগের অবস্থায় ফিরে আসে, যেমন ভৌত পরিবর্তন, যেমন ওই যে গলন স্ফুটন, এগুলো হচ্ছে একটা ভৌত প্লাস প্রত্যাবর্তী এরকম। কিন্তু বলেছে সকল ভৌত পরিবর্তন কিন্তু প্রত্যাবর্তী নয়। যেমন একটা রাবার ব্যান্ড টেনে লম্বা করা যায় এবং সেটাই ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে যায়, এটা একটা ভৌত এবং একই সঙ্গে প্রত্যাবর্তী। কিন্তু যদি রাবার ব্যান্ডটি অনেক বেশি টেনে সেটি ছিঁড়ে ফেলা হয়, তাহলে সেটি যদিও তখনও একটি ভৌত, কিন্তু সেটি আর প্রত্যাবর্তী পরিবর্তন নয়। এটা আমরা আমাদের হেয়ার ব্যান্ডের সাথে দেখতে পারি যে অনেক দিন ইউজের পর সেটার ইলাস্টিসিটি আর আগের মতো থাকে না, সেটা একদম লুজ হয়ে যায়। তো সেটাকে টেনে আবার আগের অবস্থায় ফিরে আনা সম্ভব না। তখন আমরা বলতে পারি যে এটা একটা ভৌত পরিবর্তন, কিন্তু এটা একটা প্রত্যাবর্তী পরিবর্তন নয়। কিংবা বললো যেমন টেনে ছিঁড়ে ফেলা হলে, যেমন আমরা যদি টাকার রাবার যেগুলো দিয়ে বাঁধে সেটার কথা চিন্তা করি, সেটাকে ছিঁড়ে ফেলে সেটা আর আগের অবস্থায় ফিরে আনা সম্ভব নয়। এটাও একটা ভৌত পরিবর্তন, কিন্তু প্রত্যাবর্তী পরিবর্তন নয়। ক্লিয়ার? জি মিস। তারপর বলেছে যে উপরের ছবিতে কয়েকটি ভৌত পরিবর্তনের উদাহরণ দেওয়া আছে যেগুলো প্রত্যাবর্তী পরিবর্তন নয়। তাহলে দেখেছো কি কি দেয়া আছে? যেমন এই যে দেখো, তোমরা বলেছিলে যে যে গুঁড়া করা না, মানে ভেঙে গেছে একটা কাচের জিনিস বলা যায়, তো এটা আবার আগের অবস্থায় ফিরে আনা সম্ভব নয়। তো এটা একটা লেবু দুই ভাগ করে ফেলছে, এটা সম্ভব নয়। কাগজকে কেটে দুই ভাগ করা হয়েছে, সম্ভব না। তারপর এই যে কাঠকে কাটা হচ্ছে, কাগজকে ছেঁড়া হচ্ছে এবং গাজরকে কাটা হচ্ছে, এগুলো কখনোই প্রত্যাবর্তী প্রক্রিয়া না, কিন্তু এগুলা সবগুলোই ভৌত পরিবর্তন। তারপর বলেছে রাসায়নিক পরিবর্তনগুলো সবসময় অপ্রত্যাবর্তী পরিবর্তন, কারণ সেগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না। তাহলে লাস্ট ক্লাসে আমরা রাসায়নিক পরিবর্তনের কিছু উদাহরণ দেখেছিলাম যেগুলো রাসায়নিক পরিবর্তন দেখেছিলাম। আমাকে একজন বলতো কোনটা দেখেছিলাম সবচেয়ে বেশি লোহার ক্ষেত্রে হয়? জিনিস মরিচা। লোহার মরিচা ধরা। ভেরি গুড। আরেকটা দেখেছিলাম বুদবুদ, কি ছিল? মনে হচ্ছে বুদবুদ দেখে যে কার্বন ডাই অক্সাইড শনাক্ত করা যায়, কি ছিল পরীক্ষাটা? জি মিস, ওই যে চকের গুঁড়া আর ভিনেগারের সাহায্যে কি একটা পরীক্ষা দেওয়া ছিল বইয়ে, ওইটা। ভেরি গুড। ওটা তোমরা বড় হলে জানবা যে সেটা হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড গ্যাসের শনাক্তকরণ প্রক্রিয়া। ল্যাবে তোমাদের কাজ করার সময় দেখবা যে এরকম একটা অজানা, বলবে যে একটা অজানা গ্যাস, এটা কোন গ্যাস নির্ণয় করো, বুদবুদ দেখা মানেই সেটা হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড গ্যাস। তারপর চলো তাহলে বলেছি যে এই ধরনের রাসায়নিক পরিবর্তন সবসময় অপ্রত্যাবর্তী পরিবর্তন, কারণ এগুলো আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে না। তাহলে এবার আমরা করি প্রত্যাবর্তী প্রক্রিয়ার সাহায্যে পদার্থকে পুনরায় ব্যবহার্য করা। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে রিসাইক্লিং। আমরা কি রিসাইক্লিং এর নাম শুনেছি কেউ? জি মিস। ভেরি গুড। হাম্মাদও শুনেছে। ওকে, হাম্মা তোমাকে কিন্তু এই যে দেখো তোমার ক্লাসমেট সুভা, তারপর জুয়াইরিয়া, ওরা কি সুন্দর রেসপন্স করছে, তোমাকেও কিন্তু রেসপন্স করতে হবে। এন্ড তুমি বলেছো তোমার বই নাকি এই পেজগুলো নাই, তো যে বই পেজগুলো আছে সেটা খুব জলদি জোগাড় করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা যেখানে ছিলাম। বলেছে প্রত্যাবর্তী পরিবর্তনের মাধ্যমে প্লাস্টিককে রিসাইকেল বা পুনরায় ব্যবহার করা যায়। পাশের ছবিতে প্লাস্টিকের রিসাইকেল চক্র দেখানো হয়েছে। যেমন দেখো, ধরো এই কারখানাটা থেকে একটা প্লাস্টিকের বোতল তৈরি হয়েছে, প্লাস্টিকের বোতল এবং ক্যাপ, তারপর এটাকে মোড়কজাত করে বিভিন্ন ধরো সফট ড্রিঙ্কস এখানে ঢুকিয়ে এটা হচ্ছে চারদিকে
বিক্রি করা হচ্ছে। তারপর যখন এটার ইউজ শেষ, তারপর সেটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে, তারপর সেটাকে আবার পুনরায় ব্যবহারযোগ্য করা হচ্ছে কারখানাতে, তারপর আবার নতুন করে নতুন বোতল তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে একটা প্লাস্টিকের রিসাইকেল। এরকম অনেক পদার্থ আছে যেগুলো রিসাইকেল করা সম্ভব। যেমন একটা সব থেকে সুন্দর উদাহরণ সেটা হচ্ছে লোহা। লোহাকে রিসাইকেল করা সম্ভব। তারপর কাঁচ, কাঁচকে রিসাইকেল করা সম্ভব। তাহলে চলো দেখি কি বলেছে। প্লাস্টিকের তৈরি বিভিন্ন জিনিস যেমন পানির বোতল, খাবার সংরক্ষণের পাত্র ইত্যাদির আকৃতি পরিবর্তন করে নতুন ধরনের পাত্র তৈরি করা যায়। আবার রিসাইকেল করা প্লাস্টিকের সাহায্যে বিভিন্ন ফার্নিচার, খেলার মাঠের জিনিসপত্র ইত্যাদি সহ আরো অনেক কিছু তৈরি করা যায়। আমরা সকলেই জানি যে বিভিন্ন পদার্থকে যতটা সম্ভব রিসাইকেল করে পুনরায় ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিবেশের আবর্জনার পরিমাণ কমাতে সাহায্য করে। একই বোতল যদি আমরা বারবার ব্যবহার করি তাহলে আবর্জনা তো একদম কম হবে। তাই বলেছে যে আবর্জনার পরিমাণ কমাতে সাহায্য করে। এছাড়া নতুন উপকরণ তৈরিতে ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতেও সহায়তা করে। এখানে উল্লেখ্য যে কাঁচ এবং প্লাস্টিকের রিসাইকেল সম্ভব। তাহলে কিসের কিসের রিসাইকেল বলেছে? কাঁচ এবং প্লাস্টিক। কারণ উভয়েরই রাসায়নিক বৈশিষ্ট্যগুলো এমন যে তাদের উত্তপ্ত এবং ঠান্ডা করা যায়, এবং উত্তপ্ত বা ঠান্ডা করার পরে সেগুলোর বৈশিষ্ট্য একই রকম থাকে। তার মানে সেগুলো এমন না যে বেশি তাপ দিলে সেটা নষ্ট হয়ে যাচ্ছে বা বেশি ঠান্ডা করলে সেটা নষ্ট হবে, এরকম। তাহলে আমরা বলতে পারি যে কাঁচ ও প্লাস্টিক রিসাইকেল করা সম্ভব। তারপর আরেকটা রিসাইক্লিং এর পদ্ধতি বলেছে সেটা হচ্ছে কাগজ। কাগজও রিসাইকেল করা যায়, কিন্তু কিভাবে? দেখো, কাগজ তৈরির পদ্ধতি ও প্রত্যাবর্তী পদ্ধতি এবং কাগজকে রিসাইকেল করা যায়। পৃথিবীব্যাপী প্রচুর পরিমাণে ব্যবহার করা কাগজ থেকে এ ধরনের রিসাইকেল পদ্ধতির মাধ্যমে পুনরায় ব্যবহার্য কাগজ তৈরি করা হয়ে থাকে। নষ্ট কাগজ বা যেগুলো ইউজ করা হয়েছে এমন কাগজ পানি এবং কিছু রাসায়নিক পদার্থ যোগ করে এবং পরিষ্কার করা সহ কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে আগের মতো কাগজ তৈরি করা যায়। তাহলে রিসাইকেবল এমন কি কি পদার্থ আমরা শিখলাম? এখানে তিনটা কথা বলা হয়েছে যেগুলা রিসাইকেল করা যায়। যেমন কি কি বলো তো আমাকে? কাঁচ, প্লাস্টিক আর কাগজ। ভেরি গুড। হাম্মাদ, তুমি কি বলতে পারবে যে রিসাইকেলের কি কি সুবিধা আছে? না মিস। কেন বলতে পারবে না কেন? তুমি কি এতক্ষণ ক্লাসে ছিলে আমি যে যতটুকু পড়িয়েছি? জি। তাহলে কেন বলতে পারবে না? এই যে এখানে তো তোমাদের একদম ডিরেক্টলি লেখা আছে যে এটা হচ্ছে পরিবেশে আবর্জনার পরিমাণ কমাতে সাহায্য করে, নতুন উপকরণ তৈরিতে ব্যবহৃত হয় এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে সহায়তা করে। তাহলে এই তিনটা জিনিস তোমাকে বলতে হবে। ক্লিয়ার? জি। নেক্সট নেক্সট আমরা যাবো ধাতুর ক্ষয়রোধ। এটা খুব মজাদার একটা আহ পড়াশোনার টপিক, এবং সেটা মেবি আমাকে গত ক্লাসে জুয়ারিয়া বলেছিল যে যেমন যেমন মরিচা জানেন, মরিচা যাতে না পড়ে সেজন্য কি করা হয়। তারপর যেমন স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়। এগুলো আজকে আমরা এখানে শিখবো যে কিভাবে ধাতু ক্ষয়রোধ করব। কারণ ধাতু তো দেখা যাচ্ছে যে ওই যে আমরা দেখলাম গত ক্লাসে মরিচা পড়ে, তারপর অ্যালুমিনিয়াম এটা নষ্ট হয়ে যেতে পারে, এরকম বলেছে। ধাতু তৈরি জিনিস যদি ক্রমাগত ক্ষয় হতে থাকে তাহলে একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। আমরা যদি এগুলো যথাযথ ব্যবহারের ব্যাপারে যথেষ্ট সচেতন হই তাহলে ক্ষয়রোধ করা সম্ভব। কি করব দেখি। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, লোহার ক্ষয়রোধের জন্য কিভাবে মরিচা বন্ধ করা যেতে পারে। দৈনন্দিন জীবনে আমরা যদি লোহা তৈরি বিভিন্ন জিনিস যেমন খন্তা, হাতুড়ি, হুক, পেরেক ইত্যাদি পানি থেকে দূরে রাখি তাহলে দ্রুত মরিচা ধরবে না। আচ্ছা, এর মাঝে আমাকে বলো যে মরিচা তৈরির ক্ষেত্রে কোন পদার্থ মানে কোন যৌগটা তৈরি হয়? আমরা দেখেছিলাম গত ক্লাসে পেরেক, পানি এবং অক্সিজেনের সাহায্যে কোনটা তৈরি হয়? ফেরিক অক্সাইড। ভেরি গুড, ভেরি গুড। এটাকে আমরা সাধারণত মরিচা বলি, এবং এটার সাথে এটাই আমাদের আজকে রোধ করতে হবে। তাহলে বলেছে যে এছাড়া সেগুলোকে তেল অথবা গ্রিস দ্বারা আবৃত করে রেখেও মরিচা কমানো যায়। তেল বা গ্রিস দিলে সেটা হচ্ছে আঠালো আঠালো হয়ে যাবে এবং সেটার সাথে পানি কোনো বিক্রিয়া করবে না, কারণ
কোনো একটা জিনিস যদি মোড়ানো থাকে, যেমন ধরো একটা চিরুনির কথা ধরি, এটাকে আমি তেলে ডুবিয়েছি এবং এরপর যদি এটা আমি পানিতে ডুবাই, তাহলে দেখবো যে ওটা তেলতেলি আছে, তাই না? তো জি মিস। হ্যাঁ, এক্ষেত্রে বলা যায় যে সেগুলোকে তেল অথবা গ্রিস দ্বারা আবৃত করে রেখেও মরিচা কমানো যায়। কিন্তু দেখো এই পদ্ধতিগুলো খুব একটা সুবিধার না। যেমন পানি থেকে দূরে রাখা, এটা সবসময় পসিবল না, কিংবা তেল অথবা গ্রিস দিয়ে আবৃত করে রাখা, একটা চামচ যদি আমি সারাদিন তেল অথবা গ্রিস দিয়ে আবৃত করে রাখি, তাহলে কিভাবে সেটা আমি ইউজ করবো কিভাবে? তো সেজন্য আমাদের একটা পার্মানেন্ট সলিউশনের দরকার। তো সেজন্য বলেছে, তবে সঠিকভাবে মরিচা রোধ করার জন্য গ্যালভানাইজিং রং করে অথবা তড়িৎ প্রলেপনের মাধ্যমে মরিচা রোধ করা যায়। বিশেষ প্রয়োজনে সম্ভব হলে মরিচাবিহীন ইস্পাতও ব্যবহার করা যেতে পারে। তো বিভিন্ন পদ্ধতির কথা বলেছে, যেভাবে ধাতুর ক্ষয় রোধ করব, এরকম পদ্ধতিগুলোর নাম হচ্ছে, একটার নাম গ্যালভানাইজিং, একটার নাম তড়িৎ প্রলেপন, এবং আরেকটার নাম হচ্ছে রং করা, এবং লাস্টে আরেকটা বলেছে মরিচাহীন ইস্পাত, বা যেটাকে বলা হয় স্টেইনলেস স্টিল। তাহলে আমাকে পদ্ধতিগুলোর নামটা আগে শিখতে হবে, এবং দেখো পদ্ধতির মাঝেই হচ্ছে লুকিয়ে আছে যেটা কিভাবে কাজ করে। প্রথম পদ্ধতি যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে গ্যালভানাইজিং। কি বলেছে? আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজে দস্তা বা জিঙ্ক ব্যবহার করা হয়। আচ্ছা, দস্তা বা জিঙ্ককে আমরা কিভাবে লিখি বলতো? রাসায়নিক ভাষায়, রসায়নের ভাষায় কিভাবে লিখি? আচ্ছা, না বলতে পার? মিস একটু আবার বলবেন, আমি শুনতে পাইনি। ওকে, আমি বলেছি যে আমরা বলেছি দৈনন্দিন জীবনে আমরা দস্তা বা জিঙ্ক ব্যবহার করি। এই দস্তা বা জিঙ্কের কেমিক্যালি আমরা কিভাবে লিখি? যেমন আমরা লোহাকে ফেরাস লিখতে পারি, সেরকম দস্তা বা জিঙ্ককে কি লিখি আমরা? সেটা হচ্ছে Zn, জিঙ্ক দিয়ে লিখি। এটাকে জিঙ্ককে আমরা এভাবে লিখি। ক্লিয়ার? ওই দিন জি আমরা মিস। পড়েছিলাম ফেরাস ছিল, অ্যালুমিনিয়াম ছিল। তা আজকে আমরা নতুন একটা মৌলের কথা জানলাম, সেটা হচ্ছে দস্তা বা জিঙ্ক। দস্তা বা জিঙ্ক আমরা, ওই যে আমাদের নখে তোমরা মাঝে মাঝে দেখবা যে মাঝে মাঝে নখের উপর ছোট ছোট সাদা কেমন একটা ডট ডটের মতো দেখা যায়, দেখেছো কখনো? জি মিস। হ্যাঁ, তার মানে হচ্ছে তো আমারও আছে, মাঝে মাঝে দেখা যায়। তার মানে আমার তোমার হচ্ছে জিঙ্কের অভাব হয়েছে, তো আমাদের জিঙ্ক যুক্ত খাবার বেশি খেতে হবে। ওটা হয় কারণ জিঙ্কের অভাব হয়। তো জিঙ্ক হচ্ছে একটা খুবই উপকারী মৌল। তো বলেছি এসব কাজের মধ্যে গ্যালভানাইজিং এর জন্য দস্তার ব্যবহার বা জিঙ্কের ব্যবহার অন্যতম। লোহার তৈরি জিনিসপত্রের উপর দস্তার প্রলেপ যদি দেই, তাহলে গ্যালভানাইজিং বলে। এক্ষেত্রে দস্তার প্রলেপ লোহাকে পানি এবং অক্সিজেনের সংস্পর্শে আসতে বাধা তৈরি করে, এবং ফলে লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করে। ধাতুগুলোকে দস্তার পরিবর্তে টিনের প্রলেপ দিয়েও মরিচা থেকে রক্ষা করা যায়। আচ্ছা, তাহলে কি কি দিতে পারি আমরা প্রলেপ হিসেবে? একে তো দস্তা দিতে পারি অথবা টিনের প্রলেপ দিতে পারি। এই দুইটাই হচ্ছে খুব নিষ্ক্রিয়, সাধারণত বায়ুর অক্সিজেন বা পানির সাথে খুব একটা বিক্রিয়া করতে চায় না। এজন্য আমি যে লোহাটাকে, যেটাকে আমি রক্ষা করতে চাই, যেমন ধরো এই যে তুমি পিছনে টিন দেয়া আছে, টিনের উপর যে দেখো চকচক করছে, এখানে যে এটা চকচক করার প্রথম কারণ হচ্ছে দস্তা বা জিঙ্কের একটা আবরণ দেয়া। এর ফলে ওই লোহার জিনিসটা হচ্ছে চকচক করে। আচ্ছা, তাইলে এই যেহেতু দস্তা বা টিনের আবরণ দেয়া হয়, এই মৌলগুলোতে আবরণ দিলে লাভ আছে, আমাদের লোহাটা ক্ষয় হয় না, বা ওই লোহাটা ভিতরে আবৃত অবস্থায় থাকে, বায়ুর পানি বা অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া করে না, ফলে লোহাতে মরিচাও ধরে না এবং ক্ষয়ও হয় না। এ পর্যন্ত ক্লিয়ার? জি মিস। জি মিস। হাম্মাদ, তুমি কি ক্লিয়ার? না মিস, বুঝতে পারিনি। কোন জায়গাটা বুঝতে পারো নাই? গ্যালভানাইজিং। আচ্ছা, তুমি এবার আমাকে রিডিং করে শোনাও গ্যালভানাইজিং, এবং যে জায়গাটা বুঝতে পারো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। বের করো তো আমাকে, গ্যালভানাইজিং বলো শুরু থেকে। আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজে দস্তা বা জিঙ্ক ব্যবহার হয়ে থাকে। এসব কাজের মধ্যে গ্যালভানাইজিং এর জন্য দস্তার ব্যবহার অন্যতম। লোহার তৈরি জিনিসের উপর দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং বলে। এক্ষেত্রে দস্তার প্রলেপ লোহাকে পানি এবং অক্সিজেনের সংস্পর্শে আসতে বাধা তৈরি করে এবং এর ফলে লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করে। ধাতুগুলোকে দস্তার পরিবর্তে টিনের প্রলেপ দিয়েও মরিচা থেকে রক্ষা করা যায়।
ওকে, ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি এই প্রলেপ দেওয়াটা কি, যেমন তুমি যখন বৃষ্টির যখন হয় তখন যেমন ছাতা নিয়ে বের হও, এর ফলে বৃষ্টিটা তোমার গায়ে আর পড়ে না, পরে কার গায়ে? ছাতার গায়ে। কিন্তু ছাতার কি কিছু হয় তখন বৃষ্টি পড়লে? না মিস। হ্যাঁ, তো সেরকম একটা বলা যায় এটা একটা প্রোটেকশনের টাইপ। তো এরকম লোহাকে যদি আমি পানি থেকে রক্ষা করতে চাই, তো লোহাকে আমার এরকম একটা ছাতা ধরাই দিতে হবে। সেই ছাতাটা হচ্ছে আমাদের দস্তা বা জিঙ্ক। এই মৌলটা, এটা একটা মৌল যেটা আমরা দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করতে দেখেছি, অনেকে দেখবা জিঙ্কের ট্যাবলেটও খায়। এরকম এই মৌলটা দিয়ে একটা প্রলেপ দেওয়া হয়, যাতে ওই লোহাটা সুরক্ষিত থাকে, বায়ুর পানি বা অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া করতে না পারে, যাতে মরিচা তৈরি না করে। কেননা তাহলে লোহা হচ্ছে খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। আর বলেছে, আরেকটা কথা বলেছে এখানে কি কি মৌল দিয়ে দেওয়া হয়, একে তো দস্তা দেওয়া হয় অথবা টিনের প্রলেপও দেওয়া হয়। টিন কি? টিনও একটা মৌল। এখন তুমি বলবা যে আমরা ঘর বাড়িতে যেটা ব্যবহার করি সেটাও তো টিন। হ্যাঁ, সেটাও টিন। দেখো, পাশে যে ছবিটা দেওয়া আছে এটা একটা টিনের ছবি। এই টিনটা প্রথমেই দেখবে এখানে খুব চকচক করছে, কারণ এটা লোহা দিয়ে তৈরি এবং এর উপরে দেওয়া হয়েছে জিঙ্কের প্রলেপ। ক্লিয়ার? জি মিস। এবার বলো, তুমি কি বুঝতে পেরেছো? জি। ওকে, আর বাকিরা? তাহলে কি আমি নেক্সট পদ্ধতিতে যাব? জি মিস। সেটা হচ্ছে তড়িৎ প্রলেপন। আচ্ছা, কি বলেছে তড়িৎ প্রলেপন কি? তড়িৎ, এখানে নামটা শুনে বোঝা যাচ্ছে যে এখানে তড়িৎ দিয়ে একটা প্রলেপ দেওয়া হবে, তাই না? প্রলেপ মানে হচ্ছে আবরণ দেয়া। তো সেরকম সেটা কিভাবে দেবে দেখি। তড়িৎ প্রলেপন হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে অধিক সক্রিয় ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কম সক্রিয় ধাতু একটি প্রলেপ সৃষ্টি করে অধিক সক্রিয় ধাতুকে মরিচা থেকে রক্ষা করা হয়। আচ্ছা, অধিক সক্রিয় কম সক্রিয় এগুলো কি? অধিক সক্রিয় হচ্ছে যেমন লোহার কথা সবার আগে মনে করবে, কারণ অধিক সক্রিয় ধাতু লোহা, সে যখন পানি বা অক্সিজেনকে পাবে সে সাথে সাথে মরিচা তৈরি করতে চাবে। কিন্তু এখানে যদি আমি কম সক্রিয় ধাতু, যেমন আহ গোল্ড বলতে পারি, লোহা, সরি এটার আহ এটাকে রসায়নের ভাষায় বলে অরাম, এই মৌলটাকে, ধরো গোল্ড, এটা কিন্তু খুব সহজে মরিচা তৈরি করতে চাবে না, এটা খুব নিষ্ক্রিয়। এটা যারা বায়ুর অক্সিজেন বা পানির সাথে খুব একটা বিক্রিয়া করতে চায় না, বায়ুর পানি বা অক্সিজেন দেখলে বলে যে না আমি ওর সাথে কোনো বিক্রিয়া করবো না, কিন্তু লোহা করতে চায়। তো লোহা হচ্ছে দেখো, যখনই পানি অক্সিজেনকে দেখবে বলবে যে আমি মরিচা তৈরি করবো। ফলে ও হচ্ছে অধিক সক্রিয়, মানে সক্রিয় কি, খুব অ্যাক্টিভ, খুব কাজ করতে চায়। কিন্তু লোহা এদিক থেকে গোল্ড খুব একটা কাজ করতে চায় না, একটু কম সক্রিয় বা নিষ্ক্রিয় বলা যায় খুব। তাহলে বলেছে অধিক সক্রিয় ধাতু, এটাকে আমরা বলতে পারি জিঙ্ক, সরি লোহা বলতে পারি। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কম সক্রিয় ধাতু, কম সক্রিয় ধাতু কি, যেমন টিন বলতে পারি, টিন, নিকেল, এগুলো তোমরা বড় হলে শুনবে এই মৌলগুলোর কথা। যে নিকেল, নিকেল হচ্ছে প্রায় নিষ্ক্রিয় একটা মৌল। এটা দিয়ে যদি আমি প্রলেপ দিই, দেখো ও তো একদম নিষ্ক্রিয়, আমরা বলেই দিয়েছি, তাহলে ওকে পানি অক্সিজেনকে দেখলে বলবে যে আমি ওর সাথে মরিচা তৈরি করতে চাই? অবশ্যই না, কারণ ও হচ্ছে কম সক্রিয়, মানে ও হচ্ছে বায়ুর পানি বা অক্সিজেনকে দেখলে কোনো বিক্রিয়া করতে চায় না, সেরকম যে ফেরাস অক্সাইড যেটা আমরা দেখেছি মরিচা যাকে বলে সেটা তৈরি করতে চায় না। সেরকম লোহা হচ্ছে এর একদম অপোজিটের। লোহা হচ্ছে খুব সক্রিয়, ও বলবে যে হ্যাঁ আমি তৈরি করতে চাই। যেমন তোমাদের ক্লাসে যারা স্পোর্টসে খুব ভালো, তারা খুব অ্যাক্টিভ, কিন্তু এমন কিছু স্টুডেন্টও থাকবে, এমন কিছু স্টুডেন্ট আছে যারা খেলায় কোনো পার্টিসিপেটই করে না কখনো। তো আমরা বলতে পারি যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড হয় স্পোর্টসে, তারা হচ্ছে খুব সক্রিয়, কিন্তু যারা একদম পার্টিসিপেটই করে না তারা হচ্ছে একদম নিষ্ক্রিয় বা কম সক্রিয়। এই ক্লিয়ারটা, এই জিনিসটা বুঝতে পেরেছি? জি মিস। সেরকম, জি মিস। ওকে, ভেরি গুড। সেরকম আমরা যদি অধিক সক্রিয়র উপর কম সক্রিয় দেই, তাইলেই তো সেটা রক্ষা পাবে। কিন্তু যদি আমরা কম সক্রিয়র উপর অধিক সক্রিয় দিই, যেমন ধরো নিকেল, নিকেল এই মৌলটার উপর, এটা তো কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। ও হচ্ছে ধরো ওই যে যারা স্পোর্টসে পার্টিসিপেট করে নাই এরকম একটা মানুষ, ওর উপর যদি আমি লোহার একটা আবরণ দিই, লোহা কি হবে? এটা কি কোনো লাভ হবে আমি যদি লোহার আবরণ দিই এর উপর? নো মিস। হ্যাঁ, নো মিস। সব থেকে বেশি মরিচা পড়বে সেখানে। তাইলে বলেছে যে এই জন্য আমরা কি করব, অধিক সক্রিয় ধাতু, মানে যে খুব অ্যাক্টিভ, যে খুব মরিচা তৈরি করতে চাই, এরকম ধাতুর উপর তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ তৈরি করব। এর ফলে অধিক সক্রিয় ধাতুকে মরিচা থেকে রক্ষা করা হয়।
লোহার তৈরি জিনিসকে সাধারণত কি কি দিয়ে করা হয় চলো আমরা দেখি। তামা, ক্রোমিয়াম, টিন অথবা নিকেল দিয়ে তড়িৎ প্রলেপন করা হয়। এর মাধ্যমে গহনার সৌন্দর্য এবং সাজসজ্জা বাড়ানো যায় এবং চামচ, ছুরি, বিভিন্ন মোটর যন্ত্রাংশ ইত্যাদি স্থায়িত্ব বৃদ্ধি করা যায়। এটি ধাতুর ক্ষয়রোধ করে না, বরং এটাকে আকর্ষণীয় এবং চকচকে করে তোলে। এটি শুধু ক্ষয়রোধ করে না, বরং আকর্ষণীয় করে। আচ্ছা, আমরা আহ ইলেকট্রো মানে এরকম ধরো যেগুলো গোল্ড না কিন্তু গোল্ডের মতো আর্টিফিশিয়াল গোল্ড এরকম দেখেছি না, এরকম জুয়েলারি মেয়েরা দেখেছো তো নিশ্চয়ই। জি মিস। মিস সেগুলো খুব চকচক করে, তাই না? দূর থেকে মনে হয় যে আচ্ছা এটা কি আসল গোল্ড নাকি নকল গোল্ড। এটা খুব চকচক করে কারণ এটা এই যে এখানে বলেছে দেখো, এটার উপর গহনার সৌন্দর্য এবং সাজসজ্জা বাড়ানো হয়। এর ফলে আমরা ধরো জিনিসটা বানানো হচ্ছে লোহার, কিন্তু লোহার না মানে অন্য কোনো মৌল দিয়ে, কিন্তু এটাকে যখন ইলেকট্রোপ্লেটিং করি বা তড়িৎ প্রলেপন করি, এর সৌন্দর্য বৃদ্ধি করে, এটা এরকম চকচক করে সৌন্দর্য বৃদ্ধি পায়, তখন সেটা সবাই ইউজ করে এবং এটা সহজে ক্ষয়ও হবে না। এবং কি বলেছে, এটা হচ্ছে ক্ষয়ও হবে না এবং এটা আকর্ষণীয় হবে, চকচক করবে। দূর থেকেই দেখে বোঝা যায় যে কেউ এরকম চকচকে কিছু পরে আছে, সেটা খুব তাড়াতাড়ি চোখে পড়ে এরকম। তাহলে এটা কে ক্লিয়ার আমাকে, বা কোনো সমস্যা থাকলে বলো। হাম্মাদ, সুহা এবং জুয়াইরিয়া। মিস কোনো প্রবলেম নেই। কোনো জি মিস। প্রবলেম নেই? আচ্ছা হাম্মাদ, তুমি বলো কোনো প্রবলেম কিনা। না মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিন্তু দুইটা পদ্ধতি পড়েছি, এটা মনে রাখতে হবে। গ্যালভানাইজিং এবং তড়িৎ প্রলেপন, এটাও মনে রাখতে হবে যেটা কিসের পদ্ধতি। অনেকে এটাই মনে রাখতে পারে না যে আমরা পদ্ধতি পড়ে যাচ্ছি, কিন্তু কিসের যে পদ্ধতি সেটা মনে নেই। সেটা হচ্ছে ধাতুর ক্ষয় রোধের, যেন ধাতু ক্ষয় না হয়। তাহলে ফার্স্ট গ্যালভানাইজিং করব অথবা তড়িৎ প্রলেপন করতে পারি। এরপর সবচেয়ে ইজি সেটা হচ্ছে রং করা, তাই না? কি বলেছে, রং করার মাধ্যমেও ধাতুর ক্ষয় রোধ করা যায়। ক্ষয় রোধ করার জন্য আমাদের বাসায় রেলিং, শেলফ, গাড়ি কিংবা ইস্পাতের তৈরি বিভিন্ন জিনিসের রং করা হয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে রং সময় নষ্ট হয়ে যায়, তখন এসব জিনিসটা আবার সঙ্গে সঙ্গে রং করে ফেলা ভালো। রং খুব একটা স্থায়ী পদ্ধতি না, যেমনটা গ্যালভানাইজিং বা তড়িৎ প্রলেপনের ক্ষেত্রে সেগুলো হচ্ছে লং টার্মের একটা সলিউশন হতে পারে, কিন্তু রং করা হচ্ছে কিছুদিন পর উঠে যায়। তো তখন হচ্ছে আবার একটা রিস্ক থাকবে যেখানে মরিচা পড়বে, তখন তাই বলেছি সাথে সাথে রং করা ভালো। কেননা মরিচা পড়ে গেলে এর উপর রং করলে কোনো লাভ নাই। তাহলে এভাবে আমরা সরি ধাতুর উপর যদি আমি রং করি তাহলেও সেটা ক্ষয় রোধ করা সম্ভব কিছুক্ষণ, মানে টেম্পোরারি বা অল্প সময়ের জন্য হলেও সেটা সম্ভব। এরপরে যদি আমি বলি মরিচাহীন ইস্পাত। আচ্ছা, স্টেইনলেস স্টিল কে কে দেখেছো? আমাকে গত ক্লাসে বলেছিলাম মেবি। হাম্মাদ দেখেছো তুমি? জি মিস। আচ্ছা ভেরি গুড। বাকিরা দেখেছো স্টেইনলেস স্টিল? জি মিস এখন অনেক আচ্ছা ধরো কেচি যদি হয় কোনো কেচের কথা আমি ধরি, সেখানে লেখাও থাকে মাঝে মাঝে সেটা স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি। স্টেইনলেস স্টিলে কি হয়, কেন এটায় মরিচা পড়ে না, বা এটা লোহার তৈরি হলেও এটাকে বাইরে রাখা যায় কেন, সেটাই আজকে আমরা শিখব। বলেছে তোমরা কি জানো মরিচাহীন ইস্পাত বা স্টেইনলেস স্টিল কি এবং কেন এতে মরিচা পড়ে না? মরিচাহীন ইস্পাতে কার্বন, নিকেল এবং ক্রোমিয়াম, আচ্ছা আমাদেরকে তিনটা মৌলের কথা বলেছে। এটা তিনটা মৌলকে যদি আমি লোহার সঙ্গে মিশ্রিত করি তাইলেই হবে আমাদের স্টেইনলেস স্টিল তৈরি। তাহলে চলো আমরা দেখি কি কি বলেছে। ফার্স্টে নিব আমি কার্বন, তারপর বলেছে নিকেল, নিকেলকে আমি NI দিয়ে লিখি। এইগুলো হচ্ছে এক একটা মৌল। তোমরা বলবা যে যদি ভাবো যেগুলো কি কার্বন নিকেল নামগুলোও কিরকম, এগুলো হচ্ছে এক একটা মৌল। এটা হচ্ছে কেমিস্ট্রিতে রসায়নের ক্ষেত্রে খুব বেশি ফাস্টলি ইউজ হয়। এরকম দেখো যেগুলো নিয়েছে কার্বন, নিকেল, ক্রোমিয়াম, এগুলোর যেটা আমি লোহার সঙ্গে মিশ্রিত করি, সবটা একটা পাত্রে ধরো লোহা নিলাম এবং এই তিনটা মৌল নিয়ে একসাথে মিশালাম, তাহলে আমার তৈরি হয়ে যাবে স্টেইনলেস স্টিল। বলেছে মূলত এটি এমন একটি মিশ্রণ যেটি লোহার চেয়েও কয়েক গুণ শক্ত। মজার ব্যাপার হলো তাতে মরিচা ধরে না। তাহলে খুব মজার ব্যাপার এটা, যেটা মরিচা ধরছে না। এবং এটার সাথে একটা পরীক্ষাও দিয়েছে। কি বলেছে, একটি পাতে 2/3 পানি নিয়ে তাতে একটি পেরেক এবং মরিচা বিহীন ইস্পাত দিয়ে তৈরি একটি চামচ কিছুদিনের জন্য ডুবিয়ে রাখা হলো।
চামচটিতে কোনো প্রকার মরিচা দেখতে পেয়েছো না, কারণ মরিচাহীন ইস্পাতের ধর্ম সাধারণ লোহার থেকে আলাদা। সুতরাং এটি পানি এবং অক্সিজেনের সাথে কোনোরূপ বিক্রিয়া না করায় মরিচের সৃষ্টি হয়নি। কিন্তু পেরেকটিতে মরিচের সৃষ্টি হয়েছে, যেটাকে আমরা বলি ফেরাস অক্সাইড, কারণ এটি সাধারণ লোহার তৈরি। ফেরিক অক্সাইড, সরি, এটা হচ্ছে ফেরিক অক্সাইড, কারণ এটি সাধারণ লোহা তৈরি। আচ্ছা, সাধারণ লোহা তৈরি হলে সেটাতে অবশ্যই মরিচার উপরে বায়ু অক্সিজেন এতদিন রেখে দিয়েছে, কিন্তু স্টেইনলেস স্টিল সেটা ধরবে না, কারণ এখানে তিনটা স্পেশাল, মানে এখানে একটা জিনিস মিশ্রিত করা হয়েছে তিনটা মৌল দিয়ে, সেটা হচ্ছে আমাকে হাম্মাদ বলবে। হাম্মাদ বলো তো কি কি এখানে ইউজ হয় স্টেইনলেস স্টিল বা মরিচাহীন ইস্পাতে? কার্বন, নিকেল ও ক্রোমিয়াম। ভেরি গুড। কার্বন, নিকেল ও ক্রোমিয়াম লোহার সঙ্গে মিশ্রিত করে তৈরি করা হয়। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি মিস। ওকে, তাহলে আমরা তিনটা পদ্ধতি শিখলাম, সেটা হচ্ছে ধাতুর ক্ষয়রোধের। ফার্স্টে হচ্ছে গ্যালভানাইজিং, তারপর তড়িৎ প্রলেপন, রং করা, এবং লাস্টে ছিল তিনটা না সরি চারটা, লাস্টে ছিল মরিচাহীন ইস্পাত তৈরি। সেটাও একটা খুবই ভালো, খুবই কার্যকর একটা প্রক্রিয়া। তারপরে আমাদের সবচেয়ে একটা প্রক্রিয়ার নাম চলে এসেছে। এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যেই পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলতেছে, ঠিক আছে? যেমন এবারে বললো আমাদের একটা কথা, সেটা হচ্ছে দহন। দহন মানে কি? কেউ কেউ আইডিয়া আছে দহন মানে কি এই শব্দটার? যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ সৃষ্টি করে, আলো ও ওকে, তাপ সৃষ্টি করে, তাকে দহন বলে। ভেরি গুড, তুমি খুবই ডিটেলস বলেছো, থ্যাংক ইউ। তো মেইনলি যদি আমি দহন ওয়ার্ডটা বলি, দহন মানে হচ্ছে কোনো কিছু জ্বলা। তো কোনো কিছু জ্বলতে সাহায্য করে হচ্ছে আমাদের অক্সিজেন। অক্সিজেন কোনো কিছু জ্বলতে সাহায্য করে। তো সেরকমই একটা প্রক্রিয়ার কথা আমাদের বলা হয়েছে, তো আজকে আমরা এটা নিয়ে ডিটেলসে শিখবো। বলেছে দহন বলতে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া বোঝানো হয় যেখানে কোনো বস্তু অক্সিজেনের সঙ্গে, এটা কিন্তু অবশ্যই মাস্ট, যে যখনই কোনো বিক্রিয়া অক্সিজেনের সঙ্গে হবে সেটাই হবে দহন। দহন বিক্রিয়া করে আলো এবং তাপ সৃষ্টি করে, তাকে বলা হয় দহন। যেমন আহ মোমবাতিতে আগুন, মানে মোমবাতিতে যে আগুন জ্বলছে, এটা একটা দহন বিক্রিয়া। তারপর বলেছে স্বাভাবিকভাবে এটি একটি অপ্রত্যাবর্তী পরিবর্তন। তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে সবসময় দহনের উদাহরণ হিসেবে আগুন জ্বলতে দেখেছো। তুমি যদি একটি মোমবাতি কিভাবে জ্বলে সেটা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করো, তাহলে দহনের ব্যাপারটিও ভালোভাবে বুঝতে পারবে। বলেছে মোম জ্বলার সময় কিছু অংশ গলে তরলে রূপান্তরিত হয়ে সলিতা বেয়ে উপরে উঠে পুড়ে যায়। আচ্ছা, এই জিনিসটা আমরা গত চ্যাপ্টারে পড়েছিলাম, মনে আছে? যে মোমের যে তিনটা অবস্থা আমরা একই একদিনে, মানে একই সাথে দেখতে পাই। জি মিস। জি মিস। ভেরি গুড। কিছু মোম গলে যাচ্ছে, এটা হচ্ছে একটা তরল, তারপর সেটা শীতল হয়ে যাচ্ছে, শীতল হয়ে আবার আগের মোমে ফিরে আসছে, এটা হচ্ছে একটা কঠিন। এবং বায়বীয় হচ্ছে এই যে মোম থেকে যে আলো ছড়াচ্ছে, কিছু মোম বাষ্পীভূত হয়ে এরকম আলো ছড়াচ্ছে, সেটা হচ্ছে আমাদের বায়বীয়। তাহলে বলেছে যে মোম জ্বলার সময় কিছু অংশ গলে তরলে রূপান্তরিত হয়ে সলিতা, সলিতা বেয়ে উপরে উঠে পুড়ে যায়। সলিতা হচ্ছে এই সুতার কথা বলেছে, এটা উপরে উঠে পুড়ে যায়, মানে কিছু অংশ তো পুড়ে যাবে, তাই না? তাহলেই তো আলোটা দেখা যাবে, আলো এবং তাপ উৎপন্ন হবে। তাপও বলেছে উত্তাপে বাষ্পীভূত মোম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ও পানিতে পরিণত হবার সময় আলো ও তাপ তৈরি করে। কি বলেছে? উত্তাপে যে বাষ্পীভূত মোম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ও পানিতে পরিণত হবার সময় আলো ও তাপ তৈরি করে। তাহলে এটা কি? এটা একটা দহন বিক্রিয়া, তাই না? কারণ এখানে মোম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করছে এবং আলো ও তাপ তৈরি করছে। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা দহন বিক্রিয়া। যেহেতু প্রস্তুত হওয়া কার্বন ডাই অক্সাইড বর্ণহীন এবং পানির উত্তাপে বাষ্পে পরিণত হওয়া আমরা তা, সরি, পানির উত্তাপে বাষ্পে পরিণত হওয়ায় আমরা তা দেখতে পাই না। তাহলে তুমি বলবে এই যে এটা বলেছে কেন? কারণ বলেছে যে মোম অক্সিজেন সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি করে। না আমরা কার্বন ডাই অক্সাইড দেখি, না আমরা পানি দেখি। পানি দেখি না, কারণ এটা হচ্ছে বাষ্পে পরিণত হয়েছে। যেই পানিটা পরিণত হয় সেটির সাথে সাথে এমন না যে খুব বেশি পানি তৈরি হয়, যতটুকু একদম অল্প তৈরি হয় এবং সেটাই বাষ্পে পরিণত হয়েছে। এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা আমরা কখনোই চোখে দেখা সম্ভব না। তাই বলেছি যে এই দুইটা জিনিস আমরা দেখতে পারি না। এখানে রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয় কারণ মোম পুড়ে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড ও পানি মোম থেকে সম্পূর্ণ আলাদা পদার্থ এবং এগুলোর বৈশিষ্ট্য মোম থেকে ভিন্ন। এ পর্যন্ত কে ক্লিয়ার? জি মিস, ক্লিয়ার। মোমের দহন আমরা শিখলাম। তাহলে এবার হাম্মাদ আমাকে ফার্স্টে বলবে মোমের দহনটা কি।
কি বুঝিয়েছে এখানে এবং কিভাবে দহনটা হয় সেই প্রক্রিয়াটা আমাকে বলো। 2 বা 3 লাইনে হয়ে যাবে। মিস আমি বুঝিনি। আচ্ছা, কি বুঝোনি বলো তো? পুরো প্রক্রিয়াই বুঝোনি? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি আমাকে এখান থেকে বলবা। এই যে মোম জ্বলার সময় তুমি এখান থেকে বলবে এবং আমি তোমাকে তারপর বুঝিয়ে দিচ্ছি। বলো। মোম জ্বলার সময় কিছু অংশ গলে তরলে রূপান্তরিত হয়ে সলিতা বেয়ে উপরে উঠে পুড়ে যায়। উত্তাপে বাষ্পীভূত মোম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানিতে পরিণত হবার সময় আলো এবং তাপ তৈরি করে। আচ্ছা, যেহেতু এতটুকু হবে। প্রস্তুত সরি হাম্মাদ, এতটুকু বললেই হবে। এবার আমি তোমাকে বলছি, তারপর তোমার এটা আমাকে অ্যান্সার করতে হবে। তো বলেছে ধরো তুমি কল্পনা করো যে একটা মোম জ্বলছে, এই যে বই ছবিটা সুন্দর করে দেখতে পারো, একটা মোম জ্বলছে এবং এখানে কিছু অংশ হচ্ছে আমাদের গলে যাবে, কিছু মোম গলে যাবে এবং তরলে রূপান্তরিত হবে, তাই না? মোমের আলোতে জ্বলার সময় কিছু অংশ যে তরলে রূপান্তরিত হবে সেটা সলিতা বেয়ে, এই যে যে সুতাটার কথা বলা হচ্ছে সেটা সলিতা বেয়ে উপরে উঠে পুড়ে যায়। এই যে তরল মোমটা পুড়ে গেল সেখান থেকে আমাদের কি তৈরি হবে জানো? আলো এবং তাপ। আমরা জানি মোমবাতির পাশে হাত রাখলে অবশ্যই একটু হলেও তাপ অনুভূত হবে এবং আলো তো দেখতে পাবোই। তাহলে আলো ও তাপ যে উৎপন্ন হচ্ছে, এর সাথে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড এবং পানি। এটা একটা গ্যাস, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বলেছে যে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা দেখতে পারি না কেন? কারণ এটা একটা গ্যাস, এটা দেখা সম্ভব না খালি চোখে। এবং পানি কেন দেখতে পারি না? পানি দেখতে পারি না যে অল্প একটু পানি তৈরি হয় এক্ষেত্রে, সেই পানিটুকু বাষ্পে পরিণত হয়ে যায়। কোনো একটা পানি যদি বাষ্পে পরিণত হয়ে যায় সেটা হাম্মাদ, তোমার মাইক্রোফোনটা মিউট করলে ভালো হয়। আচ্ছা, বলেছে যে কার্বন ডাই অক্সাইড ও পানিতে পরিণত হওয়ার সময় আলো এবং তাপ তৈরি করে। তাহলে আমরা দেখলাম যে আলো ও তাপের সাথে কিছু কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয় এবং পানিটা বাষ্পে পরিণত হয় এবং কার্বন ডাই অক্সাইড দেখা যাবে না। তাই বলেছি এই দুটো জিনিস আমরা দেখতে পারি না। এটা একটা রাসায়নিক পরিবর্তন। কারণ কি? কারণ এখানে যে তৈরি কার্বন ডাই অক্সাইড, পানি, এগুলো কোনোভাবেই মোমের সাথে সম্পর্কিত না। মোম ছিল একটা কঠিন পদার্থ, কিন্তু কার্বন ডাই অক্সাইড এবং পানি এগুলো হচ্ছে গ্যাস এবং তরল, গ্যাস এবং লিকুইড। সেই ক্ষেত্রে বলেছে যে মোম পুড়ে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড ও পানি মোম থেকে সম্পূর্ণ আলাদা পদার্থ এবং এগুলোর বৈশিষ্ট্য মোম থেকে ভিন্ন। সেই কারণে এটি একটি অপ্রত্যাবর্তী পরিবর্তন, কারণ এখানে একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। এ পর্যন্ত ক্লিয়ার হাম্মাদ? জি মিস। আমি যে বলেছি মাত্র, তুমি কি এটা শুনেছো? জি মিস। আচ্ছা, তাহলে এবার আমাকে বলতে পারবে কিভাবে মোম একটা অপ্রত্যাবর্তী মানে প্রক্রিয়া, মোমের দহন, বলো তো? হাম্মাদ, তোমাকে কিন্তু রেসপন্স করতে হবে। আমি কিন্তু তোমার জন্য রিপিট করেছি। এবার তো তোমাকে বলতে হবে যে কোন জায়গাটা বুঝোনি। যদি বুঝে থাকো তাহলে অ্যান্সার করো, আর যদি না বুঝে থাকো তাহলে বলো কোন জায়গাটা বুঝতে পারোনি। মিস বুঝিনি। কোন জায়গাটা বুঝোনি? প্রত্যাবর্তী না, প্রত্যাবর্তী হাম্মা, তুমি কি কিছু বলেছো? আমার নেটটা একটু ডিস্টার্ব দিয়েছিল। বুঝতে পেরেছো মিস আমরা? লাস্টের গুলা বুঝিনি। কিচ্ছুই বুঝতে পারোনি তুমি? লাস্টের গুলো লাস্টের কোথা থেকে আমাকে বলো, সেখান থেকে আমি আবার রিপিট করব। আপনি বললেন না প্রত্যাবর্তী নয় কেমনে? হ্যাঁ, প্রত্যাবর্তী নয়, কারণ হচ্ছে এই যে মোম যখন পুড়ছে তখন আলো ও তাপ তৈরি হচ্ছে, এটা আমরা সবাই চোখে দেখেছি। কিন্তু কোন জিনিসটা আমরা চোখে দেখিনি? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ও পানিও তৈরি হয়। এটা আমাদের জানতে হবে যে এখানে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয়। তাহলে বলবে যে এই কার্বন ডাই অক্সাইড ও পানি কই গেল? কার্বন ডাই অক্সাইড হচ্ছে
একটা গ্যাস, তাই এটা চোখে দেখা সম্ভব নয়, এবং পানি এটা হচ্ছে বাষ্প হয়ে গেছে, কারণ ওখানে আলো ও তাপ যে তৈরি হচ্ছে ওই তাপে পানিটা হচ্ছে। আচ্ছা আমার একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, তো সেখানে পানিটা হচ্ছে বাষ্প হয়ে যাচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড তো গ্যাস, এই দুটো জিনিস আমরা দেখি। তাই বলেছে যে দেখো, একটা মোম এটাকে জ্বালানোর ফলে আমার তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড ও পানি, আলো ও তাপ, যেটা মোমের থেকে সম্পূর্ণ ভিন্ন। দেখো, মোম থেকে যদি মোম তৈরি হতো তাহলে বলা যেত যে এটা একটা প্রতাপতি, বা ধরো গলন বা স্ফুটনের কথা যদি ধরি, পানিকে আমি বরফ করেছি, বরফ থেকে আবার পানি, এগুলো হচ্ছে সব প্রতাপতি। কিন্তু এই মোম থেকে আমার কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি হচ্ছে, যেগুলো মোমের মতো না, মোম থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই বলেছে যে এটা একটা অপ্রত্যাবর্তী পরিবর্তন, কারণ এখন যদি আমি ওই কার্বন ডাই অক্সাইড ও পানিকে কোনোভাবে সংরক্ষণ করিও, সেটা থেকে কি আর আমি মোম তৈরি করা সম্ভব কখনো? না মিস। এই জন্য হচ্ছে এটা একটা অপ্রত্যাবর্তী পরিবর্তন। ক্লিয়ার? জি। ওকে। এরপরে আমি এক্সপেক্ট করব যে তুমি হচ্ছে আরেকটু মনোযোগ হবা আমার ক্লাসে, কারণ দেখো একই জিনিস বারবার রিপিট করায় কিন্তু তোমার বাকি ক্লাসমেটদের একটু প্রবলেম হতে পারে। তুমি যদি একটু মনোযোগ দিয়ে শোনো, বইটা খুলে বের করো, তাহলে তোমার বুঝতে আই হোপ আরেকটু কম সময়, সরি, বুঝতে একটু ইজি হবে। ঠিক আছে হাম্মাদ? জি মিস। কিন্তু অবশ্যই প্রবলেম থাকলে আমাকে জানাবা যে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু দেখো, এই যে তুমি যে হুট করে একটু ফ্লোটা হারাই ফেলো, এই জন্য হচ্ছে তোমার একটু কষ্ট হয় বুঝতে পারে। তাহলে চলো আমরা কি পড়েছি সেখান থেকে আবার আগাই। বলেছে অন্যদিকে যে অংশটি গলে গিয়ে নিচে এসে ঠান্ডা হয়ে জমাট বেঁধেছে, সেখানে রাসায়নিক পরিবর্তন না হয়ে ভৌত পরিবর্তন। আচ্ছা, আমরা দেখেছি না মোম জ্বলার সময় কিছু অংশে মোম আবার নিচে শক্ত হয়ে জমে যায়, এটা দেখেছি আমরা কেউ? জি জি মিস। মিস। ভেরি গুড। সেটা কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন না, কারণ সেটা মোম থেকে মোম তৈরি হচ্ছে, এটা বলা যায়। যেমন তরল, সরি, বরফ থেকে যখন পানি তৈরি হয় বা পানি থেকে বরফ, সেটা আমরা উদাহরণ দিতে পারি। যেহেতু এখানে মোম থেকে মোম তৈরি হচ্ছে, বা ভৌত অবস্থাকারী পরিবর্তন, ভৌত বলতে যেমন তরল থেকে বাষ্প, বা বাষ্প থেকে আম, তরল, এরকম যদি হয় তাহলে সেটা ভৌত পরিবর্তন সংঘটিত হয়েছে। কারণ মোম গলে অবস্থা পরিবর্তনের মাধ্যমে এবং ধর্মের কোনো পরিবর্তন না করে পুনরায় তা শীতল হয়ে জমাট বেঁধে আগের অবস্থায় ফিরে গেছে। স্বাভাবিকভাবেই এই গলন এবং ঘনীভবন এটি একটি প্রত্যাবর্তী পরিবর্তন, কারণ এই মোম সংগ্রহ করে সেগুলোতে আবার নতুন করে একটি মোমবাতি তৈরি করা সম্ভব। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি মিস। জি মিস। ভেরি গুড। আমাদের বাসায় প্রাকৃতিক গ্যাস এবং লাকড়ি বা খড়কুটো পুড়িয়ে রান্না করা ও দহনের উদাহরণ, প্রতি ক্ষেত্রেই আলো এবং তাপ উৎপন্ন হয়। আচ্ছা, তাহলে আমরা দহন মানে বুঝলাম যে কোনো বস্তু যদি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আলো ও তাপ তৈরি করে, সেটাকে বলা হয় দহন বিক্রিয়া। এরপর আজকে আমরা একটা ছোট জিনিস নিয়ে পড়বো, সেটা হচ্ছে দৈহিক শক্তি। এটা কি শক্তি? দৈহিক শক্তি মানে আমাদের দেহে যে পরিমাণ শক্তি আছে সেটা। বলেছে আমরা যে বিভিন্ন ধরনের খাবার খাই তা আমাদের পাকস্থলীতে গিয়ে জমা হয়, হজম হবার পরে পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে শোষিত হয়। আমাদের দেহকোষে যেসব উপাদান ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন করে। এই প্রক্রিয়াটি দহনের মতো একটি প্রক্রিয়া, কারণ সেটি সম্পূর্ণ করার জন্য দেহকোষে রক্ত কি বহন করে বলতো? অক্সিজেন সরবরাহ করে, এবং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাপের সঙ্গে কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি হয়। আচ্ছা, কি বলেছে? মূলত ধরো আমরা আজকে ভাত খেলাম এবং মাছ খেলাম, এই দুইটা যখন আমাদের শরীরে পাকস্থলীতে জমা হবে, কিছু পর যখন সেটা হজম হয়ে যাবে, তখন সেই ভাত এবং মাছে যে পুষ্টি উপাদানগুলো ছিল সেগুলো আমাদের দেহে শোষিত হবে। সেই আমরা যে ভাত বা মাছ খেয়েছি সেগুলো, আমাদের রক্তে থাকে অক্সিজেন, এটাকে আমরা জানি আমাদের দেহে রক্ত যে অক্সিজেন সরবরাহ করে, এই যে আমাদের হার্ট অনবরত পাম্প করছে, আমরা শ্বাস নিচ্ছি, এই সব কিছু এই এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাচ্ছে? রক্তের মাধ্যমে। এবং অক্সিজেনটাকে কে নিয়ে যাচ্ছে? রক্ত। কারণ আমাদের সারা দেহে রক্ত আছে, যেখান থেকে তুমি একটা কাট করো, ধরো আঙুলে একটা কাট করলে রক্ত বেরোবে, পায়ের আঙুলে একটা কাট করলে রক্ত বেরোবে, তাই না? তাই আমাদের সারা দেহে হচ্ছে ধরো অনেকটা ইলেকট্রিক তারের মতো অক্সিজেন রক্ত আছে, যেটা অক্সিজেনকে সরবরাহ করে সারা দেহে আমাদের। উম, মাথা থেকে পা পর্যন্ত অক্সিজেন সরবরাহ করে, এবং এই অক্সিজেন আমাদের ওই পুষ্টি উপাদানগুলোর সঙ্গে কিভাবে বিক্রিয়া করে বলেছে, এটা একটা দহনের মতো প্রক্রিয়া। কিভাবে করে? এটি
হচ্ছে তাপের সঙ্গে কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি করে। তাহলে এবার আমাকে বলো, যেমন আমরা যে খাবার খাই, খাবার যখন ধরো আমাদের ক্ষুধা লেগে থাকে তখন আমাদের খুব উইক ফিল হয়, খুব দুর্বল লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু যখন আমরা এই খাবারগুলো খাই কিছুক্ষণ পর আমাদের খুব এনার্জেটিক ফিল হয়, মনে হয় যে আচ্ছা ঠিক আছে এখন একটু ভালো লাগছে, এরকম কি হয়? জি মিস। নো তাই তো। মিস। আচ্ছা, কার হয় না? জুয়াইরিয়ার কি খাবার খাওয়ার পর এরকম লাগে না? তোমার যদি ধরো খাবার খাওয়ার পর টায়ার লাগে তাহলে এর কারণ হচ্ছে তুমি অনেক ধরো যতটুকু তোমার প্রয়োজন ছিল একটু একটু বেশি খেয়ে ফেলেছে, তখন হচ্ছে আমাদের আবার টায়ার লাগতে থাকে, তখন আমাদের ঘুমও আসতে থাকে। তো মিস হচ্ছে খাবার খাওয়ার পর টায়ার্ড লাগে না তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো লাগে তখন? জি মিস। আচ্ছা ঠিক আছে। বলেছে যে আমাদের দেহকোষে যেসব উপাদান ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন করে, আমরা যেসব খাই, ধরো ভাত, মাছ, মুরগি, এগুলো এগুলো খেয়ে আমাদের যে পুষ্টি তৈরি হয় এর সাথেই আমাদের প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। একটু ধরো আমি যদি বলি একটা ভারী খাবার খেয়েছি, ধরো হাঁসের মাংস, তখন দেখবা খুব গরম লাগতে থাকে খাওয়ার পর পরে। তো এই কারণে কি আমাদের সব ধরনের খাবার থেকে একটা একটু তাপ শক্তি উৎপন্ন হয়, এবং এই তাপ শক্তি বলেছে এই যে খাবার যে শোষিত হচ্ছে এই প্রক্রিয়াটা অনেকটা দহনের মতো প্রক্রিয়া। কারণ কি? কারণ হচ্ছে এই আমাদের তাপশক্তি যে উৎপন্ন হবে এখানে অক্সিজেন আমাদের সাহায্য করে, অক্সিজেন হচ্ছে আমাদের ওই খাবারগুলোর সাথে বিক্রিয়া করে তাপ তাপ তৈরি করে এবং কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি করে। এই প্রক্রিয়ায় যে শক্তি তৈরি হয় সেসব শক্তি ব্যবহার করে আমরা সারাদিন বিভিন্ন কাজ করি। যদি তাপশক্তি তৈরি না হতো আমরা কাজ করার কোনো শক্তি পেতাম না। তার মানে আমরা যে খাবার খাচ্ছি প্রথমে সেটা পাকস্থলীতে গিয়ে জমা হচ্ছে, তারপর যখন ওই খাবারটা হজম হয়ে যাবে সেখান থেকে যে পুষ্টি উপাদানগুলো আমাদের দেহে শোষিত থাকে, তখন ওই পুষ্টি উপাদানগুলো কি হবে জানো? পুষ্টি উপাদানগুলো ভেঙে প্রচুর তাপশক্তি উৎপন্ন হবে। এখন এই পুষ্টি উপাদানগুলো ভাঙবে কিভাবে? ধরো মাছের ভিতর যে পুষ্টি উপাদানগুলো আছে এগুলো থেকে আমরা কিভাবে তাপশক্তি পাবো? এই মাছের ওই পুষ্টি উপাদানগুলোকে যদি আমি আমাদের দেহে যে অক্সিজেন আছে, রক্তে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, আমরা জানি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যদি তাপ শক্তি উৎপন্ন হয় তাহলে সেটা একটা দহন প্রক্রিয়া। এখানে কোনো আলো তৈরি হবে না, তো বলা যায় না যেটা ডিরেক্ট দহন, তো বলা যায় দহনের মতো একটা প্রক্রিয়া। তো আমাদের তাপ শক্তি তৈরি হবে। তাপ শক্তি দিয়ে আমরা কি করব? আমরা অনেক এনার্জেটিক ফিল করব, আমরা সারাদিন কাজ করতে পারবো। যদি এই তাপ শক্তি তৈরি না হতো আমরা দেখতাম সারাদিন শুয়ে আছি। তাই যাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা কোনো কাজ করতে চাই না, বা কাজ করলেও খুব মনোযোগ দিয়ে করতে পারি না, কারণ তখন আমাদের দেহে তাপ শক্তি একদম নাই বললেই চলে। কিন্তু যখন খাবার খাই তখন খুব ভালো লাগে, তখন তাপ শক্তি তৈরি হয়। এর ফলে এখানে যে শক্তিটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেনলি দেহের দৈহিক শক্তি। বলেছে বড় দাবানল, ছোট মোমবাতি কিংবা আমাদের দেহকোষের দহন সবগুলোই আসলে এক ধরনের রাসায়নিক পরিবর্তন। এই পর্যন্ত কে কে ক্লিয়ার? আচ্ছা, জুয়াইরিয়া ক্লিয়ার, সুবা ক্লিয়ার, হাম্মা তুমি কি ক্লিয়ার হয়েছো? জি মিস। আচ্ছা, তাহলে ক্লিয়ার হলে বলো তো আমাদের দেহে যে এই যে মাছ খাচ্ছি আমরা, আম, ভাত খাচ্ছি, এগুলো থেকে কিভাবে তাপ শক্তি তৈরি হচ্ছে? বলতে পারবে? মিস এটাতে পারবো না। কেন পারবে না কেন? দেখো মিস এখানে আমরা কি বলবো? হ্যাঁ শিওর জুয়াইরিয়া তুমি বলতে পারো। মিস একটু আবার প্রশ্নটা বলেন। যে আমাদের দেহ, আমরা যে খাবারগুলো গ্রহণ করি এখান থেকে কিভাবে তাপ শক্তি তৈরি হচ্ছে? এই প্রক্রিয়াটি দহনের একটি প্রক্রিয়া, কারণ সেটি সম্পন্ন করার জন্য দেহকোষে রক্ত অক্সিজেন সরবরাহ করে। প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার তাপের সঙ্গে কার্বন অক্সাইড পানি তৈরি হয়। এই প্রক্রিয়ায় যে শক্তি তৈরি হয় সেসব শক্তি আমাদের হচ্ছে সারাদিনের শক্তি দেয়। হ্যাঁ, কাজ করতে সাহায্য করে, ভেরি গুড। এই যে দেখো হাম্মাদ, ও কিন্তু সুন্দর করে বলতে পেরেছে। তুমি যদি আরেকটু মনোযোগ দাও তাহলে তুমিও পারবা।
তাহলে তোমার এটাও বলতে হবে যে তুমি বলেছো যে তুমি বুঝেছো, কিন্তু তারপর বলতেছো যে তুমি বলতে পারবে না। তোমাকে বলতে হবে কিন্তু, ঠিক আছে? জি মিস। ওকে। এরপরে আমরা এখন একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে পানি চক্র, কার্বন চক্র, অক্সিজেন চক্র। তিনটা চক্র নিয়ে আমরা শিখবো। পানি চক্র দেখো, আমরা লেখাপড়ার আগে আগে ছবিটা দেখি কি দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে মেঘ হচ্ছে, মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। তারপরে এখানে লেখা প্রস্বেদন। আচ্ছা, এই প্রস্বেদন, প্রস্বেদন মানে কি, কে আমাকে বলতে পারবে? যে পৃথিবীর পানি, উদ্ভিদ যে শোষণ করে ভূগর্ভস্থ পানি, সেটাকে প্রশোধন বলে। আচ্ছা, না, এটাকে কিন্তু আমরা প্রস্বেদন বলি না। দেখো, প্রস্বেদন মনে আছে তোমাদের ক্লাস 6 এ মেবি একটা অধ্যায় ছিল যে প্রস্বেদন কি হয়, যখন উদ্ভিদ তার অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেয়, সেটাকে আমরা প্রস্বেদন বলি না, মনে আছে? জি মিস। হ্যাঁ। জি তাহলে মিস। প্রস্বেদন, তারপর আরো দুইটা পদ্ধতির নাম, সেটা হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন। এই দুইটা আমরা গত চ্যাপ্টারে পড়েছি। আমাকে কে বলবে এই দুইটা কি কি বলে? বাষ্পীভবন হচ্ছে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। আর ঘনীভবন হচ্ছে হচ্ছে তরল থেকে বাষ্প থেকে পানি যে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। আচ্ছা, ভেরি গুড, তুমি সুন্দর বলেছো। তাহলে চলো আমরা আজকে পানি চক্র, এই পুরোটা আজকে আমরা পড়বো। পানি চক্র হচ্ছে, ধরো পানি চক্র কি, এক জায়গা থেকে আরেক জায়গায় যে পানি, ধরো পুরো একটা সাইকেলের মতো। হ্যাঁ, এরকম একটা গোল সাইকেল, সাইকেল বলতে একটা চক্র বোঝানো হচ্ছে। দেখো, একবার মেঘ থেকে পানি, এই পানি নদীতে যাচ্ছে, নদী থেকে আবার আকাশে যাচ্ছে। এটা একটা চক্রের মতো না? যতটুকু পানি আগে ছিল এখনো কিন্তু ঠিক সেই সমপরিমাণ পানি আছে। এখন কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটাই আমরা পানি চক্রের মাধ্যমে শিখবো। চলো, লিখেছে কি, তোমরা সবাই জানো যে আমরা বিভিন্ন উৎস থেকে পানি পেয়ে থাকি। যেমন বর্ষাকালে বৃষ্টি থেকে আমাদের দেশে পানি আসে। মধ্যে মধ্যে উজান থেকে ঢল নেমে দেশের বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে তলিয়ে যায়। উজান মানে খুব উঁচু একটা স্থান থেকে, ধরো কোনো জায়গার বরফ গলে গিয়েছে, সেখান থেকে যদি পানি নামতে থাকে, সেই পানি ধরো দেশের যে নিচু অংশগুলোতে আছে সেগুলোতে বন্যার সৃষ্টি হয়। কারণ উঁচু জায়গা থেকে অনেক ঢল নেমেছে পানি, এর ফলে সেই এলাকাগুলোতে বন্যার পানিতে তলিয়ে যায়। সেসব বন্যার পানি কোথা থেকে আসে, আবার বর্ষা শেষে বৃষ্টির পানি যায়ই বা কোথায়, পরের বছর সেগুলো আবার ফিরে আসেই বা কোথা থেকে। একই পরিমাণ পানি কিন্তু একবার এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসছে, তাই না? তো বলেছি এটা কিভাবে হয়, চলো আমরা আজকে শিখবো। পৃথিবীর পানি এক উৎস থেকে আরেকটি উৎসে গেলে একটি চক্রের মাধ্যমে স্থানান্তরিত হয়। তোমরা কি জানো, তোমাদেরকে প্রশ্ন করেছে যে কিভাবে বৃষ্টি হয়? তোমরা কি জানো কিভাবে বৃষ্টি হয়? জি মিস। আচ্ছা, জি মিস। বলতে পারবে আমাকে? শুভা বলো তো এবার। মিস, যখন আকাশ থেকে বৃষ্টি হয় তখন ওই বৃষ্টির পানিটা আমাদের মাটি শোষণ করে নেয় এবং মাটি থেকে সেটা আর কি নদীতে বা হচ্ছে সমুদ্রে যেয়ে পড়ে, এবং সমুদ্র যখন উত্তপ্ত হয় তখন সেটা বাষ্পীভবন আকারে আবার উপরে উঠে গিয়ে মেঘ সৃষ্টি হয়, তারপর মেঘ থেকে আবার বৃষ্টি হয়। ভেরি গুড। এটাই আমাদের বৃষ্টি তৈরির একটা নর্মাল প্রক্রিয়া, এবং এভাবে বৃষ্টি হয়। যে বলেছে পৃথিবী সূর্যের তাপে পৃথিবীর পৃষ্ঠ থেকে পানি বাষ্পে পরিণত হয়, যেমন তাপ দিলে পানি বাষ্প হয় সেরকম। সেই বাষ্পটা বলেছে পুকুর, নদী, সাগর, খালে থাকা পানি থেকে সৃষ্ট সেই জলীয় বাষ্প উপরে গিয়ে শীতল হয়ে পানির কণায় পরিণত হয়। পানির কণা একত্রিত হয়ে মেঘের সৃষ্টি হয়, যা আকাশে ভেসে বেড়ায়। ছোট ছোট কণাগুলো একত্রিত হয়ে বড় কণা সৃষ্টি করে, যেগুলো পরবর্তীতে বৃষ্টির পানি হিসেবে আমাদের পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে। মেঘের পানির কণাগুলো যখন খুব বেশি ঠান্ডা হয়, তখন তা জমাট বেঁধে বরফের কণায় পরিণত হয়, এবং মধ্যে মধ্যে সেগুলো শিলাবৃষ্টি হিসেবে ভূপৃষ্ঠে এসে পতিত হয়। বৃষ্টির পানি যায় নদীতে এবং ধীরে ধীরে নদী থেকে সাগরে। দেখো, বৃষ্টির পানি প্রথমে যায় নদীতে, ডিরেক্ট কিন্তু আর সমুদ্রে যাবে না, কারণ সব নদী হচ্ছে সাগরে মিলিত হয়। তো নদী থেকে যাবে সাগরে। এভাবে ভূপৃষ্ঠের পানি বাষ্পীভূত হয়, মানে উপরে উঠে গিয়ে মেঘে পরিণত হয়, পুনরায় আবার ভূপৃষ্ঠে বৃষ্টি হিসেবে ফিরে আসে। এই বৃষ্টির পানি আবার নদীতে যাবে, আবার যাবে সাগরে। পানির এই ধরনের চলাচলকে বলা হয় পানি চক্র। পাশের ছবিতে সেটি দেখানো হয়েছে। আচ্ছা, তো ফার্স্টে দেখো, দেখাচ্ছে যে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পানি আমাদের নদীতে কি মিশছে। আচ্ছা, এখানে প্রশোধনের কি, দেখো, প্রশোধন আমরা জানি যে গাছ থেকে যে অতিরিক্ত আহ
পানি বাষ্প আকারে বের হয়ে যায় সেটা হচ্ছে প্রস্বেদন প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় পানির কণাগুলো যখন ঠান্ডা হয়ে শীতল হয় তখন সেগুলো নদীতে মিশে, এবং এটা যখন আবার সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে এই পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়, মেঘের তৈরি হয়। এই মেঘ থেকে বড় মেঘ তৈরি হয়, সেখান থেকে বৃষ্টি হয়। তো মূলত যতটুকু পানি আগে অনেক বছর আগে পৃথিবীতে ছিল, এখনো ঠিক সেই পরিমাণের পানি আছে, খালি এক জায়গা থেকে আরেকখানে স্থানান্তরিত হচ্ছে। তো এটা একটা চক্রের মতো, দেখো এখানে কোনো লস হচ্ছে না, কোনো পানি নষ্ট হচ্ছে না। তাই বলা যায় যে পানি কখনো শেষ হয় না বা এরকম টাইপ কিছু। তো এই ধরনের চলাচলকে আমরা বলতে পারি পানি চক্র। বলেছে আমরা জানি পানির একটি অংশ মাটির নিচে গিয়ে জমা হয়, সেটাকে বলা হয় ভূগর্ভস্থ পানি। এটাকে আমরা জানি ভূগর্ভস্থ পানি কি? জি মিস। হ্যাঁ, অনেক বাসা বাড়িতে বা অনেক গ্রামের দিকে পাম্প দিয়ে বা টিউবওয়েল দিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়। সেই পানিগুলা আহ যাদের ওই টিউবওয়েল গুলোকে মেবি বলা হয় ডিপ টিউবওয়েল, আমি ঠিক শিওর না, আমাদের গ্রামে একটা আছে। সেই পানিগুলা কিন্তু নর্মাল পানি থেকে খুব ঠান্ডা হয় এবং সেগুলো খেতেও খুব ভালো লাগে নর্মাল পানি থেকে। তোমরা কি কখনো খেয়েছো এরকম ভূগর্ভস্থ পানি? জি মিস, খেয়েছি। ভেরি গুড। হ্যাঁ, তো বলেছে আমরা প্রায় সেটি উত্তোলন করে পান করার কাজে, ধোয়া মোছার কাজে, সেচের কাজে এটা খুব ব্যবহার করা যায়। তোমরা যদি কখনো দেখে দেখে থাকো যে জমিতে কিভাবে সেচ করা হয়, মানে কিভাবে পানি দেওয়া হয়, তখন দেখবে সেটা একটা মেশিন ব্যবহার করে করা হয় এবং সেটাকে বলা হয় সেচ দেওয়া। তো কোনো কোনো স্থানে বাতাসে কিছু জলীয় বাষ্পকে মেঘ হিসেবে বহন করে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়। মেঘ ঠান্ডা হয়ে সেখানে তুষারের সৃষ্টি হয়। গরমকালে সূর্যের তাপে তুষার গলে পানিতে পরিণত হয় এবং পাহাড় থেকে নিচে নেমে আসে। তো এটাকে বলা যেতে পারে উজান থেকে, যে আমরা তখন পড়েছিলাম যে উজান থেকে পানির ঢল নেমে আসে, তো সেটা যখন গলে যায় তখন পাহাড় থেকে নিচে নেমে আসে। এভাবে পাহাড়ের ঢালে ছোট ছোট নদীর সৃষ্টি হয়, ছোট ছোট নদী। সব ছোট ছোট নদী আবার সমতল ভূমিতে পতিত হয়, বড় নদী হয়। সবশেষে সেই পানিকে সাগরে পতিত হয়। তা আমরা জানি যে ডিরেক্ট সাগরে যাবে না, সব ছোট ছোট নদী মিলিত হবে সাগরে, তারপর ওই পানি সাগর যাবে। ভূপৃষ্ঠের পানি থেকে মেঘ, মেঘ থেকে পাহাড়ের তুষারের মাধ্যমে পানি চক্রে আসে। পুনরায় আবার তুষার গলা পানি নদীতে প্রবাহিত হয়ে সর্বশেষ সাগরে পতিত হয়। এভাবে পানি চক্র আবর্তিত হয়। তারপর তোমাদের ইম্পর্টেন্ট দুটো প্রক্রিয়ার কথা বলেছে, সেটা হচ্ছে বাষ্পীভবন এবং ঘনীভবন। বাষ্পীভবনের মাধ্যমে পানি এই যে বিভিন্ন উৎস থেকে, যেমন সূর্যের তাপে বায়ুমণ্ডলে বাষ্প আকারে চলে আসে। যেমন এর নামের সাথে মিল আছে, বাষ্পীভূত হওয়া, এটাকে বলা হয় বাষ্পীভবন। তরল থেকে বাষ্প হওয়াকে বলা হয় বাষ্পীভবন। এই জলীয় বাষ্প ধীরে ধীরে যখন উপরে ওঠে তখন তাপমাত্রা তুলনামূলক কম থাকায় জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে ছোট ছোট পানির কণায় পরিণত হয়, মেঘে পরিণত হয়। জলীয় বাষ্প মানে যেমন বাষ্প থেকে তরল হচ্ছে, তো এই প্রক্রিয়াটাকে বলা হয় ঘনীভবন। পানি চক্রের সঙ্গে জড়িত অন্য দুটি প্রক্রিয়া হচ্ছে কঠিনীভবন এবং তরলীভবন। দেখো নামের সাথে মিল আছে। যেমন বলেছে পানি চক্রে ছোট ছোট পানির বিন্দু কঠিনীভবনের মাধ্যমে বরফে পরিণত হয়। যেমন তরল থেকে কঠিন যেটা হচ্ছে সেটাই সেই হিসাবে নাম হবে, যেমন কঠিনীভবন, যা পাহাড়ের চূড়ায় জমা থাকে। আবার গরমের সময় তরলীভবন মানে তরলে পরিণত হচ্ছে সেই বরফগুলো, এর মাধ্যমে তরলীভবন। এই বরফগুলো পানিতে প্রবাহিত হয়। সুতরাং এখানে উল্লেখ হচ্ছে চারটি প্রক্রিয়ায় ভৌত পরিবর্তন। এটা কি আমরা শিওর না যে এখানে বাষ্পীভবন, কঠিনীভবন, তারপর ঘনীভবন এবং তরলীভবন, এই চারটাই যে ভৌত পরিবর্তন, এটা সম্পর্কে কারো আহ মানে দ্বিমত আছে? কেউ কি বলতে চাও যে না এগুলো ভৌত পরিবর্তন না? নো মিস। ওকে। হ্যাঁ, আমরা দেখেছিলাম যে অবস্থার যদি শুধু পরিবর্তন হয় তাহলে সেটা হবে ভৌত পরিবর্তন। তাহলে আমরা শিখলাম যে পানিচক্র কি। এটা একটু বড় হলেও এটা কিন্তু খুব ইজি। তো পানিচক্র কি এটা কি বুঝতে কারো কোথাও সমস্যা হয়েছে? নো মিস। নো মিস। আচ্ছা, ভেরি গুড। হাম্মাদ তোমার? না মিস। ভেরি গুড। তাহলে আমরা আরেকটা চক্র আজকে শিখবো, সেটার নাম হচ্ছে কার্বন চক্র। কার্বনকে আমরা কিভাবে লিখি? কার্বন হচ্ছে সি দিয়ে লিখি। কার্বন চক্র কি? কার্বন চক্র মূলত কিভাবে কার্বন পরমাণু চক্রাকারের প্রক্রিয়ায় এক অবস্থা থেকে বা মাধ্যম থেকে আরেক অবস্থায় স্থানান্তরিত হয়। আচ্ছা, এর আগে আমি তোমাদেরকে বলি যে কার্বন ধর একটা মৌল, হ্যাঁ, কার্বন আমরা কোথা থেকে পাই এটা কি জানো? আচ্ছা, না জানলে সমস্যা নেই, সেটা হচ্ছে কয়লা থেকে। কয়লা থেকে আমরা পাই হচ্ছে কার্বন। তো
তোমরা কি এটা জানো যে কার্বন থেকে যে গ্রাফাইট, ডায়মন্ড, এই দামি দামি জিনিসগুলো তৈরি করা হয়? জি জি মিস। মিস, কয়লার চাপের কারণে সৃষ্টি হয়। ভেরি গুড। তাহলে কেউ দেখলে বলবে যে আমাদের ধরো আশেপাশে পড়ে আছে কয়লা, এটা যে আসলে একটা ডায়মন্ড, এটা কি মনে হয়? তখন কি মনে হয় না যে এই কয়লাকে বাসায় এনে সাজিয়ে রাখি? আচ্ছা না এরকম মিস। হলে আচ্ছা এরকম আমার আগে মনে হতো যে আল্লাহ, কয়লা যে এত দামি এটা তো জানতাম না, তাহলে তো এটাকে বাসায় এনে সাজানো দরকার, তাহলে এটাও হয়তো কিছুদিন পর ডায়মন্ড হয়ে যাবে, তাহলে তো ভালোই হতো। তাইলে চলো আজকে আমরা শিখি যে কি বলেছে। আগে আমরা লেখাপড়ার আগে ছবিটা দেখবো, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। ফার্স্টে এখানে দেখা যাচ্ছে সূর্যালোক, সালোক সংশ্লেষণ। আচ্ছা ঠিক আছে, সালোক সংশ্লেষণে কোন গ্যাস তৈরি হয় এটা আমাকে কে বলবে? অক্সিজেন। ভেরি গুড। অক্সিজেন। ভেরি গুড। সালোক সংশ্লেষণে কিন্তু অক্সিজেন তৈরি হয়, নট কার্বন ডাই অক্সাইড। কারণ সালোক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদের প্রয়োজনীয় একটা প্রক্রিয়া যার মাধ্যমে সে খাদ্য তৈরি করে, তাই ও হচ্ছে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। আমরা ছবি দেখে দেখে শিখবো, তাহলে আরেকটু ইজি হবে। যেমন বলেছে কার্বন ডাই অক্সাইড, ধরো বাতাসে আমাদের কার্বন ডাই অক্সাইড থাকে, অনেক গ্যাসে থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, হাইড্রোজেন গ্যাসও থাকে। তো এই কার্বন ডাই অক্সাইড গ্যাসকে প্রথমে গাছ নেয়। গাছ তখন সূর্যের আলোর সাহায্যে উম, সবুজ গাছ হচ্ছে ক্লোরোফিল এবং সূর্যের আলো, এগুলোর সাহায্যে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং অক্সিজেন গ্যাস নিঃসৃত করে। আছে সেটা এখানে ইম্পর্টেন্ট না। তাহলে আমরা বুঝলাম। তারপরে কি হয়, ধরো একটা গরু বা যে কোনো ধরনের প্রাণী, ও হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। আমরা মানুষ, আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তারপরে আহ হ্যাঁ, তারপর বলেছে শিল্প কারখানা, এখান থেকে নিঃসরণ হয়। এখানে এই গ্যাসটায় যে কালো ধোঁয়া থাকে, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, অনেক গ্যাস থাকে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, খুবই দূষিত, আহ, দূষণ ঘটায়, পরিবেশ দূষণ। তো সেগুলো সব হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো এখানে তোমরা বলবা যে একই সাথে গাছের সালোক সংশ্লেষণে দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড ঢুকছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে। তাহলে বলো তো এখানে কেন কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, এটা কি কেউ আমাকে বলতে পারবে? আচ্ছা, কোথায় মিস? এই যে দেখো, এই যে আমি মার্ক করছি, দেখো এখানে দেখাচ্ছে না যে গাছ থেকে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে? জি মিস, হচ্ছে গাছ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং প্রয়োজন মতো ব্যবহার করে, সেটি আবার হচ্ছে পরিবেশে ছেড়ে দেয়। হ্যাঁ, পরিবেশে ছেড়ে দেয়। ভেরি গুড। তার মানে আমরা বলতে পারি যে এটা থেকে কনফিউজ হওয়া যাবে না। তোমরা যদি কনফিউজ না হয়, তাই এখানে লিখে দিয়েছে যে এই প্রক্রিয়াটার নাম কিন্তু সালোক সংশ্লেষণ। তারপর কি বলেছে? তারপরে আমরা আচ্ছা, তারপরে আমরা দেখতে পারি যে কার্বনের সব থেকে আহ উৎস, কার্বন যদি কোথা থেকে তৈরি হয়েছে এটা যদি বলে, সেটা হচ্ছে জীবাশ্ম থেকে। আচ্ছা, 1 সেকেন্ড, একটা চ্যানেলে আসতেছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তাহলে কয়লা কোথা থেকে তৈরি হয়? জীবাশ্ম বা জীবাশ্ম জ্বালানি, সেগুলো অনেক বছর মাটির নিচে চেপে চেপে কয়লা তৈরি হয়। সেই কয়লা থেকে আমাদের কার্বন তৈরি হয়। সেই কার্বন, তারপর বলেছে এই যে খাঁটি খুঁটি দেখা যাচ্ছে বিভিন্ন মৃত অণুজীব। তারপর অণুজীব, আচ্ছা অণুজীব কি, এটা কি আমরা জানি? অণুজীব কি? জি মিস, অণুজীব জি হলো মিস। যেগুলো হচ্ছে আমরা খালি চোখে দেখা যায় না। ভেরি গুড। কিন্তু খালি চোখেও দেখা যায় এমন একটা অণুজীব আছে, এটা আমাকে কে বলতে পারবে বলো শৈবাল। তো? হ্যাঁ, ভেরি গুড, শৈবাল। তারপর আরেকটা যেটা সব থেকে কমন, সেটা হচ্ছে ব্যাঙের ছাতা বা ছত্রাক। জি ঠিক আছে, মিস, ছত্রাক। এগারিকাস। হ্যাঁ ভেরি গুড। এগারিকাস আমরা বলি সেটাকে। বা তাহলে চলো এবার আজকে আমরা কার্বন চক্রটা সুন্দর করে পড়বো। তোমাদের বই সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, যেটা পানি চক্র ছিল না, কারণ পানি চক্র খুব একটা ইম্পর্টেন্ট না বা ইন্টারেস্টিং। তো বলেছে প্রথম ধাপে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদে প্রবেশ করে। কিভাবে? কিভাবে প্রবেশ করে, কেন প্রবেশ করে? সালোক সংশ্লেষণের জন্য। তো এই প্রক্রিয়ায় সূর্যালোকের সহায়তায় পানি ও কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তাদের খাদ্য, শর্করা বা গ্লুকোজ এবং আমাদের জন্য অক্সিজেন তৈরি করে। তো তাই ভালো, খুব ভালো। তারপর বলেছে দ্বিতীয় ধাপে ভিন্ন প্রাণী এসব উদ্ভিদ ভক্ষণ করে এবং প্রাণী দেহে এই কার্বন পরমাণু সঞ্চিত হয়। কি বলেছে? দ্বিতীয় ধাপে বিভিন্ন প্রাণী, ধরো গরু বললাম, গরু ঘাস
তোমরা কল্পনা করতে পারো। তো গরু হচ্ছে ঘাসকে ভক্ষণ করে এবং প্রাণী দেহে কি এই কার্বন পরমাণু সঞ্চিত থাকে। যেমন আমাদের দেহে কার্বন আছে, কার্বন প্রাণীর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা মৌল। তো সেভাবে বিভিন্ন প্রাণীর দেহে কার্বন সঞ্চিত থাকে। বলেছে মৃত্যুর পর এসব প্রাণী, যেমন ধরো গরুর কথা ধরি, এসব প্রাণী এবং গাছপালা যখন ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে যায়, অণুজীব হচ্ছে এসবকে ভেঙে ফেলে, ব্যাকটেরিয়া হচ্ছে একটা অণুজীব, তখন তার একটা অংশ সরাসরি কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয় এবং বায়ুমণ্ডলে প্রবেশ করে কার্বন চক্র সম্পূর্ণ করে। তৃতীয় ধাপের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম হচ্ছে জীব, তার জীবের অংশ বা তার মৃতদেহাবশেষ যখন জ্বালানিতে পরিণত হয় সেটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানিতে কি থাকে? কার্বন এবং হাইড্রোজেন। আচ্ছা, তো কার্বন ও হাইড্রোজেন থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। কার্বন ও হাইড্রোজেন, সেটাকে আমরা বলি হাইড্রোকার্বন। এর সাথে যদি বলি হাইড্রোকার্বন, নামের সাথে মিল আছে। তো কার্বন ও হাইড্রোজেন দিয়ে আমাদের যেটা শুরু হয়, যেটা সূচনা হয়, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। এই জিনিসটা আমি তোমাদেরকে ইন্টারেস্ট তৈরি করার জন্য বলছি। তোমরা কি কখনো অর্গানিক কেমিস্ট্রির নাম শুনেছো? নো মিস। আচ্ছা, এটা কি জানো? বড় হলে তোমরা পড়বে, এটা খুবই ভাস্ট একটা চ্যাপ্টার। ধরো তোমরা যখন কলেজে পড়তে হবে তখন আমরা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে পড়ি, যেমন আমি পড়েছি আমার কলেজ লাইফে, আমার অ্যাডমিশন লাইফে। খুবই বড়। আমি তোমাদেরকে ভয় দেখাতে চাচ্ছি না, বাট এটা যদি তুমি একবার বুঝতে পারো খুবই মজা। কার্বন হাইড্রোজেন, ওই পড়ার ভিতর কার্বন হাইড্রোজেন বাদে খুব একটা জিনিস থাকে না, সব কার্বন হাইড্রোজেন রিলেটেড। তো এটা আমি just তোমাদেরকে ইন্টারেস্ট শেয়ার করতে বললাম। তো কি বলেছে দেখো, উদ্ভিদ ও প্রাণী যখন মারা যাবে তখন তারা মাটির নিচে পচে পচে জীবাশ্ম জ্বালানি তৈরি হবে। তখন ওইখানে কি থাকবে? কার্বন ও হাইড্রোজেন। সেগুলো পচনশীল উদ্ভিদ ও প্রাণী থেকে তৈরি হয়। হ্যাঁ, আমরা জানি মৃত উদ্ভিদ পচে পচে এগুলো হবে। তো মৃত উদ্ভিদের দেহ ব্যাকটেরিয়া দ্বারা ভেঙে গিয়ে একটা নির্দিষ্ট অবস্থায় মাটির নিচে জীবাশ্ম জ্বালানি হিসেবে জমা হয়। সেখান থেকে প্রাকৃতিক গ্যাস, কয়লা, কেরোসিন অথবা পেট্রোল এই প্রক্রিয়ায় তৈরি হয়ে থাকে। তারপর জীবাশ্ম জ্বালানি আমাদের রান্নার কাজে, গাড়িতে, শিল্প কারখানা এবং আরো অনেক কিছুতে ব্যবহার করি। জীবাশ্ম জ্বালানি মানেই হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি হয় প্রাকৃতিক গ্যাস। এটা আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়। যেমন রান্নার কাজে আমরা যারা সিলিন্ডার ব্যবহার করি, এলপিজি গ্যাস, সেই ক্ষেত্রে আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি। গাড়িতে, শিল্প কারখানায় ডিজেল, পেট্রোল, এগুলো সব হচ্ছে আমাদের গাড়িতে, শিল্প কারখানায় ব্যবহার করা হয়। জীবাশ্ম জ্বালানি এই ধরনের পরিবর্তনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ও পানিতে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে চক্রটি সম্পূর্ণ করে। তাহলে কি বলেছে? জীবাশ্ম জ্বালানি এই ধরনের মিস, পরিবর্তন। এগুলো কি মুখস্থ করতে হবে? আচ্ছা, এগুলো মুখস্থ করতে হবে না, কিন্তু তোমাকে আইডিয়া রাখতে হবে। দেখো, তুমি যখন পুরোটা পড়বে, পুরোটা পড়ে এই ছবি দিকে তাকাবে, তখন তোমার খুব ইজি হবে না? দেখো, কার্বন ডাই অক্সাইড থেকে সালোক সংশ্লেষণ। তোমাদের হয়তো প্রশ্ন এরকম করতে পারে যে কিভাবে কার্বন চক্র সম্পূর্ণ হয়। আহ ধরো, এরপর মার্ক দেওয়া আছে 5 মার্কের। তো তুমি বুঝতেই পারছো যে তোমাকে এখানে শুধু কি পয়েন্ট গুলো লিখতে হবে, যেগুলো লিখতে হবে না যে কিভাবে জীবাশ্ম থেকে আমরা রান্নার কাজে ব্যবহার করি। এটা তো আমাদের এখানে খুব একটা ইম্পর্টেন্ট টপিক না, কিন্তু আমাদের এখানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই যে কিভাবে কার্বন থেকে কয়লা বা এগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে? জি মিস। আমাদের চিত্র আঁকতে হবে। আচ্ছা, এটা আমার মনে হয় যে চিত্র আঁকলে টিচারদের বুঝতে খুব সুবিধা, মার্ক একটু বেশি পাওয়া যায় অন্যান্য ক্ষেত্রে। তো এটা তুমি এখন বলবা যে আমি গরুর ছবি কিভাবে আঁকবো, এরকম দেখা লাগবে না, বা গরু এতবার আঁকাও লাগবে না। একটা গাছ আঁকবা ছোটখাটো, একটা প্রাণী, বা যদি নাও আঁকতে পারো তাহলে লিখে দিবা শুধু এই যে প্রাণী শ্বসন, এতটুকু লিখে দিলে হবে। আর একটা বাসার মতো আঁকবা, সেটা হচ্ছে এই যে এরকম কলকারখানার মতো দেখাবে। তো এই তিনটা দেখাবা এবং এরো চিহ্ন দিয়ে লিখে দেবা সালোক সংশ্লেষণ, নিঃসরণ ইত্যাদি। এবং নিচে এরকম তোমাদের বই খুব সুন্দর করে লেখা আছে, দেখো 4 থেকে 5টা পয়েন্টের ভিতরে শেষ করে ফেলেছে। তো এরকম মেইন পয়েন্ট, কি পয়েন্টস গুলো লিখে দিলে আই হোপ অনেক ভালো মার্ক পাওয়া যাবে। তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গাছপালা বা উদ্ভিদ তখন বায়ুমণ্ডল থেকে। আচ্ছা, এখানে এই লাইনটা মনে হয় বাদ পড়ে গেছে। বলেছে জীবাশ্ম জ্বালানি যে আমরা ব্যবহার করি, এটা আমরা দেখলাম এই যে রান্নার কাজে, এলপিজি গ্যাস ইত্যাদি। বলেছে এই ধরনের পরিবর্তনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ও পানিতে রূপান্তরিত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। জীবাশ্ম জ্বালানিকে যে আমরা গ্যাস হিসেবে ব্যবহার করছি, শিল্প কারখানায় ব্যবহার করছি, তখন যে নিঃসরণ হয়, কালো ধোঁয়া বের হয়, গাড়ি থেকে কালো ধোঁয়া বের হয় আমরা দেখেছি, তখন সেখানে থাকে কার্বন ডাই অক্সাইড ও পানি। এর ফলে দেখো কার্বন ডাই অক্সাইড আবার বায়ুমণ্ডলে চলে আসে। তখন গাছপালা আবার ওইটা গ্রহণ করবে, সালোক সংশ্লেষণ ঘটাবে। তখন ওই গাছকে ওই উদ্ভিদকে প্রাণী খেয়ে ফেলবে। তখন ওই প্রাণী মারা যাবে। মারা গিয়ে অনেক বছর পর ব্যাকটেরিয়া
তাকে জীবাশ্ম জ্বালানিতে পরিণত করবে। তারপর ওইখান থেকে আবার প্রাকৃতিক গ্যাস তৈরি হবে, জীবাশ্ম জ্বালানি, তারপর প্রাকৃতিক গ্যাস থেকে কালো ধোঁয়া, তারপর আবার বায়ুমণ্ডলে চলে যাবে। তার মানে ভাই আমরা বুঝতে পারছি যে ও আচ্ছা, এখানে একটা পয়েন্ট বলেছে যে এছাড়াও মানুষের মতো প্রাণীকুল কিংবা উদ্ভিদের শ্বসনে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। দেখো, এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমি, তুমি এবং উদ্ভিদ অনেকটা সেম না? দেখো, আমরা শ্বসনের সময় কি করি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই না? জি মিস। তাইলে দেখো, উদ্ভিদও কিন্তু শ্বসনের সময় কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। ও কার্বন ডাই অক্সাইড কখন গ্রহণ করে? যখন ও খাদ্য তৈরি করতে চায়। তার মানে ও দুই ধরনের বৈশিষ্ট্যই শো করে। এটা আমরা বড় হলে ডিটেলসে পড়বো যে উদ্ভিদ কেন কার্বন ডাই অক্সাইড শোষণ করতেছে, শ্বসনের জন্য কেন ব্যবহার করতেছে। তাহলে আমরা বুঝলাম যে অন্যদিকে সমুদ্রের পানিতে বিপুল পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয়, যেগুলো সামুদ্রিক পানির মাধ্যমে আবার বায়ুমণ্ডলে ফিরে আসে। কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষিত হয়। তাহলে দেখো, আমরা যেটা দেখলাম যে কার্বন চক্র এইখান থেকে এভাবে খালি ঘুরতেই আছে। তাহলে তোমাদের কাছে কোনটা বেশি ইন্টারেস্টিং লাগলো, কার্বনের চক্র নাকি পানি চক্র? মিস শুনতে পাচ্ছি না। আচ্ছা, তোমাদের কাছে কোনটা ইন্টারেস্টিং লেগেছে, কার্বন চক্র নাকি পানি চক্র? কার্বন চক্রে আমরা অনেক উম, আহ, কিছু দেখেছি, অনেক ভাস্ট জিনিস দেখেছি, একবার প্রাণী, একবার উদ্ভিদ, একবার গাছপালা, একবার গাড়ি ঘোড়া সব। তাহলে তোমাদের কাছে কোনটা বেশি মানে পড়তে একটু বা শুনতে মজা লাগে? আচ্ছা, হাম্মাদের কাছে কি পানি চক্র ভালো লেগেছে? না না মিস। আচ্ছা, হ্যাঁ, পানি চক্র হচ্ছে খুবই বেসিক, কিন্তু কার্বন চক্রটা একটু ইন্টারেস্টিং। দেখো, একবার শ্বসনের জন্য এক কাজ করে, সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আরেক কাজ করে, প্রাণী একবারে এই কাজ করে ওই কাজ করে, তো খুবই মজা। কিন্তু এটা ধরো তুমি, এই যে আমি একবার পড়ালাম, তুমি বাসায় গিয়ে ঠিক সেম ভাবে আগে এবার লেখাটা পড়বে না, কারণ লেখাটা তোমার পড়া আছে। তো তুমি আগে ছবির দিকে তাকাবে, দেখবা যে সবই বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, অবশ্যই নেক্সট ক্লাসে আমার সাথে আমাকে বলবা যে কোন জায়গাটা বুঝতে পারো না। ঠিক আছে? জি। আচ্ছা, বাকিরা ক্লিয়ার? সুবা, তারপর জুয়াইরিয়া এবং হাম্মান? জি মিস। ভেরি গুড। তাহলে তোমাদের এই পর্যন্ত পড়া থাকবে। নেক্সট ক্লাসে আমরা আমরা পড়েছি মেনলি পানি চক্র, কার্বন চক্র, এবং নেক্সট ক্লাসে আমরা পড়বো অক্সিজেন চক্র। ঠিক আছে? মিস কি লেখা থাকবে? আচ্ছা, তোমাদের এটা একটা হোমওয়ার্ক থাকতে পারে যে তোমাদের কাজ হচ্ছে পানি চক্র এবং কার্বন চক্র এই দুইটা সুন্দর করে এরকম পয়েন্ট আকারে লিখে স্তব্ধ করবে, এবং এটা আমাকে স্কুলেতে পাঠাবে সবাই কালকে এবং পরশু। ঠিক আছে? সবাই কি এটা ক্লিয়ার? মিস হোমওয়ার্কটা একবার বলবেন? আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে যে পানি চক্র এবং কার্বন চক্র পয়েন্ট আকারে লিখে স্তব্ধ করা। ক্লিয়ার? কি পয়েন্ট আকারে লিখবো জি মিস। মিস? তুমি শুধু কি পয়েন্টস গুলো লিখবা, বা যেগুলো মেইন কথা, যেমন এখানে দেখো, এখানে কয়েকবার বলেছে যে কিভাবে আহ জীবাশ্ম জ্বালানি, কিভাবে প্রাণী মারা যায়, ব্যাকটেরিয়া ওকে আক্রমণ করে, এই একই কথা 2 থেকে 3 বার রিপিট করা হয়েছে। তো ওখানে সুন্দর করে প্রথমে লিখবা যে সালোক সংশ্লেষণ থেকে মিস এটা হচ্ছে। পানি চক্রের হচ্ছে ধাপগুলা লিখবো, পানি চক্র হ্যাঁ, আর কার্বন চক্রের। হ্যাঁ, ধাপগুলো লিখবা বা কি পয়েন্টস গুলো লিখবা যেগুলো ইম্পর্টেন্ট। তাহলে দেখবা যে আহ যদি বুঝতে কোথাও সমস্যা থাকেও তাও বোঝা হয়ে যাবে, এবং যদি কোনো প্রবলেম বের হয় সেটা নেক্সট ক্লাসে আমাকে বলবে। ওকে মিস। ওকে, তাহলে সবাই ক্লিয়ার কি হোমওয়ার্ক দিয়েছি? জি মিস। জি মিস। ভেরি গুড। তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ। মিস আমাদের মিস যে হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি জুয়ারিয়া মিস বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুয়ারিয়া বলবে কিছু? মিস হচ্ছে আমাদের যে বিজ্ঞান পরীক্ষা হয়েছিল, জি জি। মাসিক মাসিক পরীক্ষা, ওটাকে আপনি খাতা কাটছিলেন। না, তোমাদের মান্থলি এক্সাম যেটা, ওটা আমি দেখছি না, কারণ এর প্রশ্নটা আগের টিচার করেছিল, উনি দেখবেন, নেক্সট থেকে আমি দেখবো। ওকে মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।